গুড মর্নিং। তোমরা কি সবাই সুস্থ আছো তো, নাকি স্টুডেন্টরা খবর রাখো তোমাদের সবাই? ইয়েস। আজকে আমাদের আলোচনা একটা সিম্পল কোশ্চেন, নিউরোসার্জারির কোশ্চেন। নেম সাম কমন ব্রেন টিউমার। এখানে কোশ্চেন থাকে দুই ধরনের। একটা হচ্ছে নেম, যে কোনো এই ধরনের কোশ্চেনে কজোলজিতে কতগুলো নাম জানতে চাইতে পারে, ক্লাসিফিকেশন জানতে ক্লাসিফিকেশন মানে একটা ক্যাটাগরি করে বলতে হয়, একটা ক্যাটাগরি করে বলতে হয়। ব্রেন টিউমারের ক্যাটাগরিটা একটু ঝামেলার, কারণ ব্রেন টিউমার কয়েকটা টিউমারই খুব কমনলি হয়। ইউজুয়ালি জানা হয় কয়েকটা টিউমারে না, সবসময় যদি কোনো কজ জানা হয় তোমাকে বলতে বলা হয়, সিম্পল যদি বলে তুমি কমন কজগুলো বলে ফেলবা কয়েকটা অ্যাকর্ডিং টু দ্য মার্কিং অনুযায়ী। তবে ভাইবা বোর্ডেও এরকম 5টা 7টার বেশি বলার দরকার নাই, অপ্রয়োজনীয় কথা বলার দরকার নাই, কমন কজগুলো বললেই হবে যে কোনো ক্ষেত্রেই, আর রিটেনের ক্ষেত্রেও তাই। ক্লাসিফিকেশন বললে যে কোনো একটা ক্যাটাগরি, সেটা কনজেনিটাল হোক, অ্যাকোয়ার্ড হোক, বা যে কোনোভাবেই হোক, যে কোনো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একটা ক্যাটাগরি করে বলতে হবে। তা নাহলে হ্যাপাজার্ডলি ক্লাসিফিকেশন চাইলেও একটা হ্যাপাজার্ডলি কয়েকটা নাম বললে আসলে ওটা ক্লাসিফিকেশন হয় না। উত্তর হয় অনেক কিছুই, কিন্তু ক্লাসিফিকেশন হয় না। সেই জন্য এটা খেয়াল রাখবা কোশ্চেনের সময়। এখানে বলা হয়েছে কমন ব্রেন টিউমারের নাম। ব্রেন টিউমারের নাম ব্রেনে প্রাইমারি হয়, সেকেন্ডারি হয়। সেকেন্ডারি যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটা আলাদা কথা। আচ্ছা, যে কোনো সিস্টেমিক সাইট থেকে হতে পারে। প্রাইমারি কোত্থেকে, প্রাইমারি কি কি টিউমার হয় ব্রেনে? কতগুলো কমন প্রাইমারি টিউমারের মধ্যে কমনেস্ট ব্রেন টিউমার হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা, সব এজ মিলায় যদি বলা হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে গ্লায়োব্লাস্টোমা, গ্লায়োমা বা গ্লায়োব্লাস্টোমা, এটা খুব কমন। তাহলে অ্যাস্ট্রোসাইটোমা, গ্লায়োমা বা গ্লায়োব্লাস্টোমা। তারপর পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি অ্যাডিনোমা এটাও বেশ কমন। মেনিনজিওমা, হেমানজিওমা বা হেমানজিওব্লাস্টোমা, এই কয়টা টিউমার ব্রেনে বেশ কমন। তাহলে কি কি বললাম? গ্লায়োমা বা গ্লায়োব্লাস্টোমা is the commonest malignant tumor in adult, primary malignant tumor in adult, glioblastoma. অ্যাস্ট্রোসাইটোমা, এটা কমন টিউমার, কমনেস্ট টিউমার, অল এজ গ্রুপ দিয়ে অ্যাস্ট্রোসাইটোমা। তারপরে আর কি বললাম? মেনিনজিওমা, ব্রেনে মেনিনজিওমা খুব কমন। পিটুইটারি অ্যাডিনোমা, পিটুইটারি গ্ল্যান্ডও ব্রেনের পার্ট, সুতরাং পিটুইটারি অ্যাডিনোমা। অ্যান্ড হেমানজিওমা, হেমানজিওব্লাস্টোমা, যেগুলি তুমি বলো না কেন, এগুলো বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই 4-5টা নাম মনে রাখলেই হবে ব্রেনে টিউমার। আগের দিনেও বলেছি, ব্রেনে আরেকটা কোশ্চেন হতে পারে স্পেস অকুপাইং লিশন অফ দ্য ব্রেন। সেক্ষেত্রে টিউমারের সাথে আরো কতগুলো স্পেস অকুপাইং লিশনের নাম আমি গতদিন বলেছি। এই কোশ্চেনের সঙ্গে আরেকটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, এটা তোমাদের জানতে হবে, কারণ এটা ক্লিনিক্যালি খুব ইম্পর্ট্যান্ট। টেল দ্য কমন কজেস অফ পিন পয়েন্ট পিউপিল। তোমরা জানো পিন পয়েন্ট পিউপিলের কজ তোমরা জানো। এখানে পিন পয়েন্ট পিউপিল একটা কোশ্চেন, আর একটা হচ্ছে বাইল্যাটারাল পিন পয়েন্ট পিউপিল, দুটো একটু ডিফারেন্ট কোশ্চেন, কিন্তু মোটামুটি একই। বাইল্যাটারাল বললে দুটো কজ আলাদা করে আমরা ফেলি, সেটা আমি পরে বলবো। ইউনিল্যাটারাল বললে পিন পয়েন্ট পিউপিল, এটা মনে রাখার একটা ফর্মুলা আছে।
সেটা হলো পন্টাইন। যদি তুমি মনে রাখো তাহলে মনে রাখে শোনো। প্রথম পিতে হচ্ছে পন্টাইন হিমোরেস অথবা পাইলোকার্পিন টক্সিসিটি যদি হয়, পন্টাইন হিমোরেস। ফাগুনের মোহনায়, আচ্ছা একটা টেলিফোন এসছে, আমি একটু কথা বলে নিই, সরি। তাহলে পন্টাইনে পিতে হচ্ছে পন্টাইন হিমোরেস, কথাটা যেন ভুল না হয়। ওতে হচ্ছে অর্গানোফসফরাস পয়জনিং। এনে হচ্ছে নিওস্টেগমিন টক্সিসিটি। টিতে হচ্ছে ট্রমা। তারপর আইতে হচ্ছে ইনফেকশন, অ্যান্টেরিয়ার ইউভিয়াইটিস, ইনফেকশন অ্যান্টেরিয়ার। আবার এন আছে একটা, এনে হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক, মানে মরফিন বা আদার নার্কোটিক যেটা আছে। আইতে হচ্ছে আই সিন্ড্রোম, এর মধ্যে একটা হলো হর্নার সিন্ড্রোম, মনে রাখতে কিন্তু খুব বেশ সুবিধা। পন্টাইন এই দিয়ে মনে রাখবা। পিতে হচ্ছে পন্টাইন হিমোরেস, ওতে অর্গানোফসফরাস পয়জনিং, পাইলোকার্পিন না বললেও হবে, পি দিয়ে একটা বললেই হবে, অর্গানোফসফরাস পয়জনিং। এনে হচ্ছে নিওস্টিগমিন টক্সিকেশন বা নিওস্টিগমিন ইনটক্সিকেশন নিওস্টিগমিন। টিতে হচ্ছে ট্রমা, ট্রমা টু দা হেড ইঞ্জুরি। টেলিফোন সরি। তাহলে কি বললাম? টিতে ট্রমা মানে হেড ইঞ্জুরিতে হতে পারে, ট্রমা মানে হেড ইঞ্জুরিতে হতে পারে। আইতে ইনফেকশন, অ্যান্টেরিয়ার ইউভিয়াইটিস। এনে হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক ইনটক্সিকেশন, তার মানে হচ্ছে মরফিন, কোডিন, হাইড্রোকোডিন যেগুলি আছে এগুলিতে পিন পয়েন্ট পিউপিল হবে। আর একটা হলো ইতে হচ্ছে আইসাইন, তার মানে হর্নার সিন্ড্রোম, হর্নার সিন্ড্রোম। এইগুলো সবই পিন পয়েন্ট পিউপিল। এখন তোমাকে যদি বলা হয় ইউনিল্যাটারাল পিন পয়েন্ট পিউপিল শুধু কিসে হয়, একদিকে হয়, তাহলে তিনটা কজ আলাদা করে ফেলতে হবে ইউনিল্যাটারাল এর মধ্যে থেকে। সেটা কোনটা? একটা হচ্ছে হেড ইঞ্জুরি, একটা ইনফেকশন, আর একটা হর্নার সিন্ড্রোম। এই তিনটাতে শুধু ইউনিল্যাটারাল হবে যদি ইউনিল্যাটারাল ইঞ্জুরি হয়, আর অন্যগুলোতে সব বাইল্যাটারাল হবে। তাহলে এখানে এটা জিনিসটা মনে রাখার সুবিধার জন্য আমি এটা কোশ্চেন আছে, ভাইবা বোর্ডে কোশ্চেনে আছে, আমি মনে করি এটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, পিতে ট্রমা হেড ইঞ্জুরি, পিতে ট্রমা হেড ইঞ্জুরি। আচ্ছা, এইখানে আর একটা বলে রাখি, একটা কোশ্চেন অনেক সময় আমরা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে ট্রায়াড অফ পন্টাইন হিমোরেস, ট্রায়াড অফ পন্টাইন হিমোরেস। পন্টাইন হিমোরেসটা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের মধ্যে পন্টাইন হিমোরেসটা স্পেশালি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এই জন্যই, পন্টাইন হিমোরেজের প্রগনোসিস খুবই খারাপ। ইউজুয়ালি নোবডি ক্যান বি সেভ, কাউকেই এটা বাঁচানো যায় না, 24 ঘন্টার মধ্যে সাধারণত মারা যায়। পন্টাইন হিমোরেজের প্রগনোসিস খুব খারাপ। সুতরাং খারাপ প্রগনোসিস হলেও সেটা তোমাকে কাউন্সেলিং করতে হবে, বলতে হবে যে আমরা চেষ্টা করতে পারি, কোনো লাভ হবে না। পন্টাইন হিমোরেজ সারা পৃথিবীব্যাপীতে। সেই পন্টাইন হিমোরেজের সাইন কি? পন্টাইন হিমোরেজের সাইন ডিপলি আনকনশাসনেস, পেশেন্ট ডিপলি আনকনশাস থাকবে। আনকনশাসনেসের বিভিন্ন গ্রেডিং আছে, এটা লাস্ট গ্রেডিং, ডিপলি আনকনশাস হবে পেশেন্ট। হাইপার পাইরেক্সিয়া, প্রচুর প্রচন্ড হাইপার পাইরেক্সিয়া থাকবে। বাইল্যাটারালি পিন পয়েন্ট পিউপিল, এই তিনটা যদি একটা সিভিয়ার পেশেন্টের থাকে তাহলে এটা বলতে হবে পন্টাইন হিমোরেজ। তারপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ক্লাসিক্যালি যে কোনো এন্ড অর্গান ফেলিওরে, ভাইটাল অর্গান ফেলিওরে সে সাইনটা হয়, যে কোনো, এটা ব্রেন ড্যামেজে হয়, কিডনি ড্যামেজে হয়, হার্ট ড্যামেজে হয়, লাংস ড্যামেজে হয়, সব কিছুতে হয়।
সেটা হয় হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসের কিন্তু একটা রেসপিরেশনের প্যাটার্ন আছে, সেটাকে বলি আমরা কুশমালস ব্রেদিং। এটা কি ডেফিনেশনটা কি? ইনক্রিজ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন, সেটাও কিন্তু এখানে থাকবে। রুগী জোরে জোরে শ্বাস নেবে এবং ঘন ঘন শ্বাস নেবে, এটা কিন্তু সাইন অফ মেটাবলিক অ্যাসিডোসিস। অল ভাইটাল অর্গান ফেলিওরে হবে। অল ভাইটাল অর্গান ফেলিওরে দুটো সাইন থাকে, একটা হচ্ছে কুশমালস ব্রেদিং আর একটা হচ্ছে ফ্লাপিং ট্রেমার। ছোট ছোট টিপস, এগুলো মনে রাখবা। ফ্লাপিং ট্রেমার হচ্ছে এটা নিউরোপ্যাথিক ইফেক্ট অফ ভাইটাল অর্গান ইনজুরি, মানে অল ভাইটাল অর্গান ইনজুরিরই নিউরোপ্যাথিক ইফেক্ট হিসাবে ফ্লাপিং ট্রিমার হবে। এবং ইউজুয়ালি হয় হচ্ছে মেটাবলিক টক্সিনের জন্য। যে সময় টক্সিনগুলো মেটাবলিজম এইসব অর্গানে হতে পারে না, তখন এটা এর টক্সিক ইফেক্টের জন্য এনকেফালোপ্যাথি হয় বা নিউরোপ্যাথি হয়। তাহলে ফ্লাপিং ট্রেমার এবং মেটাবলিক অ্যাসিডোসিস, অল ভাইটাল অর্গান ফেলিওর সাইন, এটা যেন খেয়াল থাকে। কুশমালস ব্রেদিং, এটা যেন খেয়াল থাকে। এর আরেকটা নাম হলো অ্যাসিডোটিক ব্রেদিং, ইনক্রিজ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য কমন চাইল্ডহুড সলিড টিউমার। এটা খুব সিম্পল, এখানে খুব সিম্পল কোশ্চেন, ক্লাসিফিকেশন সরি। কমন চাইল্ডহুড সলিড টিউমার, এখানে কোশ্চেন কিন্তু দুই রকম। একটা হচ্ছে কমন চাইল্ডহুড টিউমার, কমন চাইল্ডহুড সলিড টিউমার, দুটো কিন্তু আলাদা কোশ্চেন। সার্জারিতে সাধারণত আমরা কমন চাইল্ডহুড সলিড টিউমার জিজ্ঞাসা করি। সলিড মানে ম্যাস লিশন তৈরি করে যে টিউমার, সেগুলো কি খুব সিম্পল, কমনগুলোই তোমরা বলবা। একটা তো তোমরা নিশ্চয়ই জানো, উইমস টিউমারের নাম জানো, নেফ্রোব্লাস্টোমা বা উইমস টিউমার। স্পেলিংয়ের সঙ্গে প্রোনাউন্সিয়েশনটা যেন ঠিক হয়, এলের উচ্চারণ হবে না। উইমস টিউমার অথবা নেফ্রোব্লাস্টোমা, যেটাই তুমি বলো না কেন, নেফ্রোব্লাস্টোমা বললে আবার জানতে চাবে এর আরেকটা নাম কি। এই একই জায়গায় আরেকটা টিউমার হয়, সেটাকে আমরা বলি নিউরোব্লাস্টোমা। একই জায়গায় আরেকটা টিউমার, নিউরোব্লাস্টোমা। আর কি টিউমার আছে, এ দুটোর নাম কোনোভাবেই যেন ভুল না হয়। আরও অনেক ব্লাস্টোমা আছে, হেপাটোব্লাস্টোমা, র্যাবডোমায়োব্লাস্টোমা। হ্যাঁ, এগুলো না, রেটিনোব্লাস্টোমা তোমরা বলার জন্য অস্থির হও, এটা বলবা না। রেটিনোব্লাস্টোমা ইজ নট সো কমন, ইজ নট এ সার্জিক্যাল ডিজিজ। এক নাম্বার, এইটার নামটা আসে হলো প্যাথোলজিতে তোমরা পড়ে এসছো, এটা দুইটা মিউটেশনে হয়, সেই জন্য সেই প্যাথোজেনেসিস হিসাবে তোমরা পড়ে এসছো। এটা আমরা জানতে চাই না, এটা বলবাও না। রেটিনোব্লাস্টোমা অন্য জিনিস, এখানে বলা জরুরি না। কিন্তু যেটা তোমাদের রেটিনোব্লাস্টোমা বাদে অন্যগুলো বলবা, কিন্তু সব বইতে রেটিনোব্লাস্টোমা 1 নম্বর বা 2 নম্বরে লেখা আছে, আমরা এটা শুনতে চাই না। ইট ইজ নট এ 1 নম্বর পেডিয়াট্রিক সার্জিক্যাল ডিজিজ না এটা, ইট ইজ নট সো কমন ডিজিজ, এটার একটা কথা। বইতে যত আগে আগে ছবি দেওয়া আছে বলে এটা কমন, ইট ইজ নট সো কমন ডিজিজ, এটা অন্য জিনিস। তাহলে কি কি বললাম, এগুলো হলো ব্লাস্টোমা বললাম। আমি তো বলছি সলিড টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার বলি নাই। তাহলে আরও কিছু টিউমার এখানে আসতে পারে। সেটা কি আসবে সলিড টিউমারের মধ্যে, যেমন একটা স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, এটা বেশ কমন এবং এটা খুব রুগী দেখেই ডায়াগনোসিস করা যায়, কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না, স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। তাহলে আরও আছে ইউইংস সার্কোমাও চাইল্ডহুড টিউমার, ইউইংস সার্কোমা। তাহলে এই কয়টা টিউমার মোটামুটি বললে হবে, অল আর সলিড টিউমার। কি বললাম, নেফ্রোব্লাস্টোমা বা উইমস টিউমার, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, তারপরে দিকে বললাম র্যাবডোব্লাস্টোমা, যেভাবেই বলো না কেন। তারপর আসবে স্যাক্রোকক্সিজিয়াল ট্রাটোমা, এরপর আসবে কি বললাম,
আরেকটা কি বলছিলাম, স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। আচ্ছা, আরেকটা হেমানজিওমা, নতুন একটা যোগ করলাম আমরা, হেমানজিওমা। হেমানজিওমাও কিন্তু কমন চাইল্ডহুড টিউমার, খুবই কমন একটা। আরেকটা বলছিলাম, হ্যাঁ সলিড টিউমার। কি? না না না, হেমানজিওমা সলিড টিউমার, সিস্টিক না। হ্যাঁ তা থাকুক, ইট ইজ নট সিস্টিক, সলিড টিউমার। হেমানজিওমা সলিড টিউমার, এখানে ফ্লাকচুয়েশন টেস্টের কোনো ব্যাপার নাই। তাহলে কি বল, আবার বলি, উইমস টিউমার, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, র্যাবডোমায়োব্লাস্টোমা, তারপর ইউইং সার্কোমা, হ্যাঁ আগের বার বলে ইউইং সার্কোমা, তারপর স্যাক্রোকক্সিজিয়াল ট্রাটোমা, হেমানজিওমা। মোটামুটি আমি এগুলো বলে ফেলছি কমন টিউমারগুলো। এখন এইখানে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কমনেস্ট চাইল্ডহুড টিউমার বা কমন চাইল্ডহুড টিউমার, কমন চাইল্ডহুড টিউমার যদি বলা হয়, সলিড কথা বাদ দেই যদি আমি, হ্যাঁ এটা আমি বলে রাখলাম, তাহলে এখানে তোমার যোগ হবে 1 নাম্বার, 2 নাম্বারের যোগ হবে লিউকেমিয়া অ্যান্ড লিম্ফোমা। এটা এত বেশি কমন, যে কোনো সময় পেডিয়াট্রিক্স ওয়ার্ডে গেলে তুমি একটা দুটো রুগী পাবে। লিউকেমিয়া অ্যান্ড লিম্ফোমা মোর কমন, যদি সার্জনরা খুব একটা জানতে চায় না, তবু আমি বলে রাখলাম। অনেকে আবার এটা একটু ঘুরায় তোমাকে জিজ্ঞাসা করতে পারে। কমনেস্ট টিউমার, কমনেস্ট কিন্তু লিউকেমিয়া অ্যান্ড লিম্ফোমা, এটা কমন টিউমার। আর একটা কথা বলে নি, ব্রেনে যে টিউমারের কথা বললাম, ব্রেনে কিন্তু লিম্ফোমাও কমন, ব্রেনে কিন্তু লিম্ফোমাও হয়, হ্যাঁ সিএনএস লিম্ফোমাও কিন্তু ব্রেনে হয়। ব্রেনে হয় না কোন টিউমার, সেটা একটা কথা, আগের কোশ্চেনের উত্তর। ব্রেনে হয় না কোনটা, ব্রেনে কিন্তু লাইপোমা হয় না, এটা মনে রাখবা। লাইপোমা শরীরের সব জায়গায় হয়, এটা বলা ইউনিভার্সাল টিউমার, বডির সমস্ত জায়গায় লাইপোমা হয়, একটা জায়গায় হয় না, সেটা হলো ব্রেন। ব্রেনে কোনো লিপিড সেল নাই, মানে কি বলবো যে শুধুমাত্র লিপিড, সেখানে লিপিড ফ্যাট সেল ব্রেনে নাই, হ্যাঁ আইসোলেটেড ফ্যাট সেল ব্রেনে নাই, যেখানে লিপিড আছে অনেক কনজুগেট হিসাবে। ব্রেনে কিন্তু লাইপোমা হয় না। আচ্ছা, কি বলছিলাম, সলিড টিউমার। মেনশন দ্য ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ উইমস টিউমার। এটা এমন কিছু নাই, উইমস টিউমারের ইম্পর্ট্যান্ট ফিচার কিডনির যে ক্যান্সার বলছি তার সঙ্গে মিলাই তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে ইম্পর্ট্যান্ট হলো বাচ্চার বয়সটা। এখানে বাচ্চাদের হয় উইমস টিউমার, অ্যাডাল্টের হয় না, বাচ্চাদের হয়। এটা বাচ্চাদের হলে পারে, কোন বয়সের বাচ্চাদের হয়, পিক এজ হচ্ছে 4 ইয়ার্স, 4 ইয়ার্সের অ্যারাউন্ড 4 ইয়ার্স, মানে 4 ইয়ারের আগে পরে মিলায়ে 3 থেকে 6 বছরের মধ্যে, কিন্তু পিক এজ হচ্ছে 4 বছরের বেশি হয়, 4 বছরের বেশি হয় উইমস টিউমার। কি নিয়ে প্রেজেন্ট করে, অ্যাসিমটোমেটিক অ্যাবডোমিনাল ম্যাস, তার মানে আর কোনো ফিচার থাকে না, এটা অ্যাবডোমিনাল ম্যাস, এটা চাকা। কিভাবে, এটা বইতে পরিষ্কার করে লেখা আছে, মা বাচ্চাকে গায়ে তেল দেওয়ার সময় বা গোসল করানোর সময় বুঝতে পারে বাচ্চার পেটে একটা চাকা আছে, তার মানে এটা পেন বা অন্য কোনো কমপ্লিকেশন, ডিফিকাল্টিস থাকে না। এই জন্যেই এটা অনেক একটা বড় ম্যাস হওয়া পর্যন্ত মানুষ বুঝতে পারে না, বাচ্চারাও বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, ম্যাসটা যত সময় অনেক বড় না হয়ে যায়, এটাই হলো ডেঞ্জার। তাহলে হলো অ্যাবডোমিনাল একটা ম্যাস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর কি থাকতে পারে, একটা অ্যাবডোমিনাল ম্যাসই হচ্ছে মেন প্রেজেন্টেশন, নন টেন্ডার অ্যাবডোমিনাল ম্যাস বা পেনলেস অ্যাবডোমিনাল ম্যাস, যেভাবেই বলো। আর কি ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে, হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ফিচার্স অফ মেটাস্টাসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। মেটাস্টাসিস কোথায় কোথায় হয়, রেনাল টিউমারেও যা হয় এখানেও তাই হবে, লাংসে কমন মেটাস্টাসিস হয়, লাংসে এখানেও তাই। তাহলে কি কি বললাম, যে একটা কমন এজ গ্রুপ হচ্ছে 4 ইয়ার, পিক ইনসিডেন্স, এটা পেনলেস অ্যাবডোমিনাল ম্যাস নিয়ে আসে, কখনো কখনো হেমাচুরিয়া নিয়ে আসতে পারে, ফিচার্স অফ মেটাস্টাসিস নিয়ে আসতে পারে। এই হলো প্রেজেন্টিং ফিচার, ইম্পর্ট্যান্ট ফিচার্স। এক্সামিনেশন করলে আমরা কি পাবো, এক্সামিনেশন করলে আমরা একটা
অ্যাবডোমিনাল ম্যাস পাবো, সেই ম্যাসটা হচ্ছে রেনাল ম্যাস। কিভাবে বুঝবো? এখানে কিন্তু এটা কাজে লাগবে। এটা যে রেনাল ম্যাস তুমি কিভাবে বুঝবা? তাহলে তোমার এটা ঠিক আগে আমি বলছি 5-6টা, সেটা তোমাকে বলতে হবে। বিভিন্ন সময় আমি বলেছি পরীক্ষার ক্লাসে। রেনাল ম্যাসের কি কি ক্যারেক্টারিস্টিক থাকে? এই ম্যাসটা লয়েন রিজিনে থাকবে, লয়েন রিজিনে বা লাম্বার রিজিনে। লয়েনটা আসলে পিছন দিকে, বইতে অধিকাংশ জায়গায় লয়েন বলা আছে, কিন্তু লয়েন মানে রিজিনটা হলো পিছনে অ্যানাটমিক্যালি, লাম্বার রিজিনে। কিন্তু কিডনি একটা অর্গান যেটা 4টা রিজিন ইনভলভ করে। কিডনি নর্মালি কিন্তু 4টা রিজিন ইনভলভ, এপিগ্যাস্ট্রিয়াম, হাইপোকন্ড্রিয়াম, তারপর লাম্বার রিজন অ্যান্ড আমলিকাল রিজন, 4টা রিজনকে ইনভলভ করে কিন্তু কিডনি অ্যানাটমি। আর এটা একটা যেহেতু ম্যাস হবে, এটা আরো সবটা জায়গায় ইনভলভ করবে। ইভেন হোল অ্যাবডোমেন ক্যান অকুপাইড বাই এ উইমস টিউমার, নেফ্রোব্লাস্টোমা দিয়ে হোল অ্যাবডোমেনটা অকুপাইড হয়ে যেতে পারে। তাহলে একটা আমরা ম্যাস পাবো, যে ম্যাসটা কিডনি ম্যাস কেন সেটা আমি ব্যাখ্যা করছি। এটা লাম্বার রিজিনে বা অ্যাবডোমেনে একটা ম্যাস পাবো আমরা। সেই ম্যাসের আর কি কি ক্যারেক্টারিস্টিক থাকে? লয়েন ম্যাস হতে গেলে আর কি কি ক্যারেক্টারিস্টিক থাকে? সেই ম্যাসটা কিডনি ম্যাসে একটা শেপ আছে, বিন শেপ। যদিও এত বড় ম্যাসে শেপটা বোঝা যায় না। ম্যাসটা যদি ছোট থাকে তাহলে আমরা এটা বুঝতে পারি, ছোট ম্যাসে আমরা বুঝতে পারি কিডনির ম্যাস হলে পারে, যেটা বিন শেপ হয়। দিস ম্যাস নট মুভস উইথ রেসপিরেশন, এটা রেসপিরেশনের সাথে মুভ করবে না। তারপরে এটায় দিস ম্যাস ইজ প্যালপাবেল, তো আমি পাচ্ছি, এটা প্যালপাবেল ম্যাস, আমি আগেই বলছি একটা ম্যাস পেয়েছি। দিস ম্যাস ইজ ব্যালোটেবল, পিছনের দিকে হাত দিয়ে ধাক্কা দিলে সামনের দিকে লাগবে, আবার পিছনে ফিরে যাবে। কিন্তু এই ম্যাস এত বড় যে হয় যে আমরা দুই দিকে হাতের মধ্যে ধরে রাখতে পারি। তার একটু ছোট যদি হয়, ক্লাসিক্যালি ছোট ম্যাস হলে আমাদের ব্যালটমেন্ট টেস্ট করতে হয়। কিডনি ম্যাস অ্যাবডোমেনের একমাত্র ম্যাস যেটার ব্যালটমেন্ট টেস্ট পজিটিভ হবে, ইজ ব্যালোটেবল। এরপরে কি হবে? পারকাশন নোট। পারকাশন নোট হবে, উপরে ফ্রিকুয়েন্টলি ইন্টেস্টাইন থাকে, সুতরাং পারকাশন হবে টিম্প্যানিটিক, নট টিম্প্যানিক। শব্দটা টিম্প্যানিটিক। এই কয়টা ফিচার যদি আমরা পাই তাহলেই আমরা বলবো এটা একটা কিডনি ম্যাস। সেজন্য তুমি কিডনি ম্যাস মুখে মুখে বললে হবে না। কেন কিডনি ম্যাস বলছো তুমি ব্যাখ্যা করো, এই কটা কথা বলতে হবে। এটা লাম্বার রিজিনে আছে, এই ম্যাসটা বিন শেপ, এই ম্যাসটা নট মুভস উইথ রেসপিরেশন, দিস ম্যাস ইজ ব্যালোটেবল অ্যান্ড পারকাশন নোট টিম্প্যানিটিক। তাহলে এই কয়টা কথা বললে তুমি বলতে পারবা এটা একটা কিডনি ম্যাস। তাহলে আমি এটাখান থেকে বের হয়ে আসি। ঠিক একই ম্যাস হচ্ছে একই রকম যদি নিউরোব্লাস্টোমা হয়। নিউরোব্লাস্টোমা হলো টিউমার অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি ব্লাস্ট টিউমার হয়, চাইল্ডহুড টিউমার হয়, তাহলে একই ধরনের ফিচার থাকে, সব ফিচার এক থাকবে, কিন্তু সেখানে প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হবে। নিউরোব্লাস্টোমা ইজ মোর সিমটোমেটিক, নেফ্রোব্লাস্টোমা ইজ অ্যাসিমটোমেটিক। নিউরোব্লাস্টোমা ইজ মোর সিমটোমেটিক, মোর অ্যাগ্রেসিভ, মোর পুয়ার প্রগনোসিস, সব কিছু খারাপ। সিমটোমেটিক মানে কি? আগে তো পেনলেস একটা ম্যাচ ছিল, এখানে একটা পেনফুল ম্যাচ হবে। একই রকম হবে সব কিছু মোটামুটি, বেশি জানার দরকার নাই তোমাকে। নেফ্রোব্লাস্টোমার মতো একই রকম ম্যাচ হবে, বাট ইট উইল বি ফ্রিকুয়েন্টলি পেনফুল। এটা আরও আর্লি এজে হয়, বিফোর 4 ইয়ার্স এটা হয়। পিক এজ হচ্ছে অ্যারাউন্ড 2 ইয়ার, মানে এটা আরও আর্লি এজে হয়। তাহলে মোর অ্যাগ্রেসিভ মানে, তার মানে আর্লি সিমটম হয়, এটা আর্লি মেটাস্টাসিস হয়, পুয়ার প্রগনোসিস হয়, এবং এটা ফ্রিকুয়েন্টলি এর সঙ্গে হাইপারটেনশন থাকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমারের সঙ্গে ফ্রিকুয়েন্টলি হাইপারটেনশন থাকে। এটা হলো পার্থক্য, আর নতুন কিছু জানার দরকার নেই। একই জায়গায় একই রকম ফিচার নিয়ে প্রেজেন্ট করবে। আচ্ছা, এবার আমরা একটা বেরোয় আসি একটা কোশ্চেনে। 40 years old male was with head injury with Glasgow Coma Scale 8. How will you manage this patient? এটা একটা প্রবলেম হিসেবে দেওয়া আছে, একই কোশ্চেন। বলাই হচ্ছে হেড ইঞ্জুরি নিয়ে এসছে একটা রুগী, হেড ইঞ্জুরির পেশেন্ট, যার গ্লাসগো কমা স্কেল 8। 8 মানে হচ্ছে সিভিয়ার হেড ইঞ্জুরি। সিভিয়ার হেড ইঞ্জুরিতে তুমি কি মানে কি ভর্তি হয়েছে,
গ্লাসগো কমা স্কেল 8। তাহলে ডেফিনেটলি কিভাবে ম্যানেজ করবা? ম্যানেজ হচ্ছে 1 নম্বর, ভর্তি হয়েছে রুগী। তাহলে এই ধরনের রুগী সাধারণত আনকনশাস যা সব লাগবে। আমি প্রিন্সিপিলটা বলছি, তোমাদের ডিটেল জানতে হবে না, প্রিন্সিপিলটা জানতে হবে। তাহলে একটা আনকনশাস রুগী যে ম্যানেজমেন্ট তোমাকে সব এখানে লাগবে, প্লাস সিভিয়ার হেড ইঞ্জুরির জন্য। হেড ইঞ্জুরির আমরা কি করি? হেড ইঞ্জুরিতে আমরা মেন অ্যাপ্রোচ হচ্ছে আমাদের সেকেন্ডারি ব্রেন ইঞ্জুরি যাতে না হয় সেই মেজারগুলো নেওয়া। সেকেন্ডারি ব্রেন ইঞ্জুরি কী কীভাবে হয়, ওই যে আগেই বলছি কী কীভাবে হয় সেকেন্ডারি ব্রেন ইঞ্জুরি। সেটা হাইপোক্সিয়াতে হয়, কনভালশনে হয়, ইন্ডাইস্ট ইন্টাক্রেনিয়াল প্রেশারে হয়, হাই টেম্পারেচারে হয়। হ্যাঁ, তাহলে ইন্টাক্রেনিয়াল প্রেশার বললাম। তাহলে এইসব যেগুলো না হয়, এগুলি যাতে না হয় সেগুলো প্রিভেন্ট করতে হবে। এই হলো আমাদের অ্যাপ্রোচ। এরপরে হলো কারেকশন অফ হেড ইঞ্জুরি। এটা অ্যাপ্রোচ খুবই কম, শুধুমাত্র আমরা যদি এক্সট্রাডুরাল হিমোরেজ এবং সাবডুরাল হিমোরেজ হয় তাহলেই আমরা এটা ম্যানেজ করতে পারি। এক্সট্রাডুরাল অ্যান্ড সাবডুরাল, ইন্টাক্রেনিয়াল হিমোরেজ আমরা করতে পারি না। অ্যারাকনয়েড হিমোরেজেও তেমন কিছু করা যায় না। সুতরাং ওই অংশের চিকিৎসা কম গুরুত্বপূর্ণ। গুরুত্ব হলো এই দুটো পার্ট, ম্যানেজমেন্ট অফ আনকনশাস পেশেন্ট, ম্যানেজমেন্ট অফ হেড ইঞ্জুরি। এটা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে তোমাকে বলতে হবে ম্যানেজমেন্টটা। সিভিয়ার আরেকটা জিনিস এখানে বলে রাখি, অ্যাডমিটেড। হেড ইঞ্জুরির কোন রোগীগুলোকে অ্যাডমিশন দিতে হবে এটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাডমিশন অফ হেড ইঞ্জুরি পেশেন্ট। সব হেড ইঞ্জুরির পেশেন্টকে অ্যাডমিশন দেওয়ার দরকার নেই। কোন বার্নের রুগীগুলোকে তোমাকে ভর্তি দিতে হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ, সব বার্নের রুগী ভর্তি দিতে হয় না। সুতরাং এখানে হেড ইঞ্জুরির ক্ষেত্রে কোন হেড ইঞ্জুরি রোগীগুলো তোমাকে ভর্তি করতে হবে। কোনটা ভর্তি করবা সেটা হচ্ছে 1 নম্বর, হেড ইঞ্জুরি রুগী যদি আনকনশাস হয়, এনি আনকনশাস হেড ইঞ্জুরি রুগী তোমাকে ভর্তি হতে হবে। সঙ্গে যদি তার নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সির ফিচার থাকে অবভিয়াস, যেমন তার যদি ওগুলো বলে নিই। একটা হচ্ছে যে আনকনশাস রুগী যদি হয়, তারপরে যদি কারো কোনো রুগী হেড ইঞ্জুরি যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে তাকে তোমার ভর্তি করতে হবে। তার মধ্যে যদি তার যদি কমপ্লিকেশন থাকে সেগুলো ভর্তি করতে হবে। সেগুলো কি কি? কনভালশন, একটা হলো কনভালশন, একটা হাইপার পাইরেক্সিয়া। হ্যাঁ, এগুলো থাকলে তোমাকে সব হাইপার পাইরেক্সিয়া মানে রুগী যেগুলো নিয়ে ভর্তি হবে, কনভালশন, হাইপার পাইরেক্সিয়া, এগুলো থাকলে তোমাকে রুগীকে ভর্তি করতে হবে। তারপরে হলো যে রুগী যদি আনকনশাসনেসের রুগী যদি তোমার কোনো এই আনকনশাসনেসটা যদি কোনো সে হয় কি বলে হোমিসাইডাল, এটাও যদি হোমিসাইডাল হয় বা অ্যাসাল্টের জন্যই হয়, হেড ইঞ্জুরি যদি হোমিসাইডাল বা অ্যাসাল্টের জন্যই হয় তাহলে তোমাকে কিন্তু হেড ইঞ্জুরি রুগী ভর্তি করতে হবে। তাহলে আর হেড ইঞ্জুরির ডেফিনেশন নিতে হচ্ছে যে ইঞ্জুরি টু দ্য হেড রিজন, হ্যাঁ, উইথ ফিচার্স অফ নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স। তাহলে হেড ইঞ্জুরি রুগী কিন্তু মোস্টলি ভর্তি করতে হয়। মোস্ট অফ দ্য হেড ইঞ্জুরি রুগী কিন্তু ভর্তি করতে হয়। খুব কম রুগী আছে ভর্তি করতে হয় না। যেমন বার্নের ক্ষেত্রে উল্টা, মোস্ট অফ দ্য বার্ন পেশেন্টই ভর্তি করা লাগে না, ক্যাজুয়াল বার্ন যেগুলো হয়। তো সেটা আমি পরে যদি সময় হয় আসবো। তাহলে হেড ইঞ্জুরি রুগীর ভর্তি করা একটা ক্রাইটেরিয়া, আর একটা ক্রাইটেরিয়া হলো কখন তুমি স্পেশালিস্টের কাছে ট্রান্সফার করবা বা টার্সিয়ারি লেভেলে ট্রান্সফার করবা, এটাও একটা কোশ্চেন, কখন করতে হবে এটা আমরা পরে আসবো। তাহলে হেড ইঞ্জুরি রুগীর ভর্তি ক্রাইটেরিয়া একটা ভালো করে দেখে নিও। আমার আরও আছে, আরও অনেক কত কাজ আছে, ভর্তি কত ক্রাইটেরিয়া আছে, যদি আমার মনে পড়ে আমি বলবো এর মাঝে। আচ্ছা, এরপরে এই কোশ্চেনে আর একটা পার্ট ছিল হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, বলাই হলো। এইবার কোনটার জন্য কি করতে হবে একটু বলে রাখি। আনকনশাস রুগীর ম্যানেজমেন্ট তো তোমরা জানো। প্রথমে নাথিং, ভর্তি হলে রুগীকে নাথিং পার ওরাল রাখতে হবে। নেজোগ্যাস্ট্রিক
ডিকম্প্রেশন করতে হবে, আইভি ইনফিউশন দিতে হবে। এই আইভি ইনফিউশনের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে, কোন ধরনের ফ্লুইড দিবা এটা কিন্তু ইম্পর্ট্যান্ট হেড ইঞ্জুরির ক্ষেত্রে। অন্য জায়গায় আনকনশিয়াস রোগীর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এখানে দিতে হবে গ্লুকোজ কন্টেইনিং হাইপারটনিক সলিউশন, গ্লুকোজ কন্টেইনিং হাইপারটনিক সলিউশন, এটা যেন খেয়াল থাকে। কারণ ব্রেন গ্লুকোজ ছাড়া আর কোনো কিছু মেটাবলিজ করতে পারে না। ব্রেন মেটাবলাইজ করতে পারে, নার্ভ সেল হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ যখন শেষ হয়ে যায় তখন এরা লিপিডকে মেটাবলিজম করে কিটো অ্যাসিড মানে কিটোন বডিকে এরা ব্যবহার করতে পারে, কিন্তু তার অনেক মেটাবলিক ইফেক্ট হবে বডিতে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে, তখন কেটো অ্যাসিডোসিস হয়ে যাবে। ইট ইজ নট এক্সপেক্টেড। সুতরাং গ্লুকোজ কন্টেইনিং ফ্রিকুয়েন্টলি আমরা দেই 10% গ্লুকোজ দেই, আমরা ফ্রিকুয়েন্টলি 10% গ্লুকোজ সলিউশন দেই বা গ্লুকোজ কন্টেইনিং আদার সলিউশন দেই। হাইপোটনিক স্যালাইন দেওয়া যাবে না, বিশেষ করে ডিএ, যেটা বডিতে যে হাইপোটনিক হয়ে যায়। ডিএ ইজ নট হাইপোটনিক, আইসোটনিক, কিন্তু বডিতে যে হাইপোটনিক হয়ে যায়। হাইপোটনিক হলে পারে তখন ব্রেন ইডিমা করার ঝুঁকি বেশি থাকবে, সেকেন্ডারি হেড ইঞ্জুরি বেশি হবে। তাহলে স্পেশাল ফ্লুইড দিব আমরা। এরপর অক্সিজেন দিতে হবে, ওই যে হাইপোক্সিয়া না হয়ে যায় সেকেন্ডারি, অক্সিজেন দিতে হবে। অন্য আনকনশিয়াস রোগী না, এখানে অক্সিজেন দিতে হবে, অক্সিজেন লেভেল মেনটেন করতে হবে। আচ্ছা, আর হলো যে মেজারগুলো আছে হেড ইঞ্জুরি রুগীর, সেগুলো ক্যাথেটারাইজেশন করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, ওরাল ক্যাভিটি কেয়ার করতে হবে, ব্লাডার কেয়ার তো আগেই বললাম। তারপরে বাউল কেয়ার করতে হবে, পায়খানা যদি হয় না হয় নির্দিষ্ট সময় পর পর তার পায়খানা করানোর ব্যবস্থা করতে হবে। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যান আনকনশিয়াস পেশেন্ট। এর সঙ্গে হেড ইঞ্জুরির জন্য এইগুলো করতে হবে। হেড ইঞ্জুরির জন্য স্পেশালি হলো আমাদের হাইপারটনিক গ্লুকোজ কন্টেইনিং স্যালাইন। আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি অলরেডি রেইজ থাকে তাহলে আমরা কি করি, আমরা অনেক সময় ম্যানিটল দিই। সেখানে কথা হলো যে অ্যাক্টিভ হিমোরেজ থাকলে এক জিনিস আর ইডিমা থাকলে এক জিনিস। ইডিমা থাকলে আমরা ম্যানিটল দিই, আর অ্যাক্টিভ ব্লিডিং থাকলে আমরা ম্যানিটল দিই না। হ্যাঁ, এগুলো একটু ডিটেলস না জানলেও তোমাকে হবে, আমি জাস্ট তোমাকে প্ল্যানগুলো বলছি। এই ধরনের ম্যানেজমেন্টটা এভাবে হবে। আচ্ছা, পরে কোশ্চেন আসলে আবার বলবো। নেম সাম কমন কনজেনিটাল ডিজিজ দ্যাট ক্যান হ্যাভ। এটা খুব সিম্পল কোশ্চেন। ডায়াগনোস ডিউরিং নিউবর্ন এক্সামিনেশন, রুটিন নিউবর্ন এক্সামিনেশন। কথাটার মানে হলো একটা বাচ্চার জন্মের পরে একটা থরো এক্সামিনেশন করতে হয়। আইডিয়ালি এটা নিয়ম হলো পেডিয়াট্রিক সার্জন এক্সামিন করবে, কিন্তু পেডিয়াট্রিশিয়ানও করতে পারে, কোনো অসুবিধা নেই। পেডিয়াট্রিশিয়ানদের এটা সম্বন্ধে জানতে হয়। তাহলে সে এক্সামিন করে, কোনো পরীক্ষা নিরীক্ষা লাগবে না, জাস্ট চোখে দেখেই সে ডায়াগনোসিস করতে পারবে কতগুলো ডিজিজ, কনজেনিটাল ডিজিজ, সেগুলো কি কি। খুব সিম্পল কোশ্চেন, এটা আমরা খুব জিজ্ঞাসা করি ভাইবা বোর্ডে, যদি আমরা পেডিয়াট্রিক সার্জনরা থাকি কখনো, তাহলে এটা আমরা খুব জিজ্ঞাসা করি। তুমি জন্মের পর পর কি কি রোগ তুমি একটা বাচ্চাকে দেখেই ডায়াগনোসিস করতে পারবা, কোনো ইনভেস্টিগেশন লাগবে না, সিম্পল। উপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে এভাবে বলবা। তোমরা অনেকেই বলো বই অ্যানেনকেফালি বলতে যাবা না। অ্যানেনকেফালি ইজ নট এ সার্জিক্যাল ডিজিজ, ইট ইজ ইনকিউরেবল, এর কোনো ফেট নাই। অ্যানেনকেফালির বাচ্চাদের নিয়ম হলো যদি তার মায়ের পেটে থাকতে আমরা ডায়াগনোসিস করতে পারি, সেটাকে জন্ম হতে দেওয়া যাবে না। হ্যাঁ, জীবিত জন্ম হতে দেওয়া যাবে না, কারণ অ্যানেনকেফালির কোনো ভবিষ্যৎ নাই। এটা ওই ফ্যামিলির বোঝা, ওই সমাজের বোঝা, দেশের বোঝা। সে একটা জীবন্ত মাংসপিণ্ডর মতো বেঁচে থাকবে কিছুদিন। এটা একটা নুইসেন্স, ইট ইজ নট এক্সপেক্টেড। একমাত্র লাইভ ফিটাসের মধ্যে যেটাকে বলা হয় যে মেরে দেওয়ার জন্যে বা নষ্ট করে দেওয়ার জন্যে ফুল টার্মও আসলে পারো, পার্টি রাজি থাকলে পারে, সেটা হলো অ্যানেনকেফালি। অ্যানেনকেফালিকে জন্ম দেওয়া যাবে না। যাই হোক, তাহলে অ্যানেনকেফালির কথা তোমরা বলবা না। উপর থেকে নিচে আসলে এরকম অনেকেই আগেই বলে অ্যানেনকেফালি, এটা খুব খারাপ ইমপ্রেশন হয়, এটা কখনোই বলবা না। তাহলে উপর থেকে আমরা এখানে কি কি হতে পারে, আমরা এদিকে কানের সামনে আমরা পেতে পারি প্রিঅরিকুলার সাইনাস, দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে হচ্ছে পোস্ট অরিকুলার ডার্ময়েড, এটা জন্মের সময় অনেক সময় থাকে, তা ভালো কথা। সামনের দিকে আমরা কি আসি, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। তারপরে কি ডায়াগনোসিস করতে পারি, এদিকে আমরা থাইরোগ্লোসাল সিস্ট ডায়াগনোসিস করতে পারি, সিস্টিক হাইগ্রোমা ডায়াগনোসিস করতে পারি,
তারপরে হচ্ছে আমরা কি আরো কি ডায়াগনোসিস, ইআরএ যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেটা ডায়াগনোসিস করতে পারি, ইআর অ্যাক্সেসরি আর থাকে থাকে সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। নিচের দিকে আসি, আমরা কি ডায়াগনোসিস করতে পারবো দেখেই, বিভিন্ন রকম থোরাসিক কেজের ডিফর্মিটি আছে, এটা বলার দরকার নাই তোমাদের, এটা বলার দরকার না। আসলে লিম্বে, লিম্বে আমরা কি কি ডায়াগনোসিস করতে পারি, পলিড্যাকটাইলি, সিনড্যাকটাইলি, ব্র্যাকিড্যাকটাইলি, তারপরে রেডিয়াল ক্লাব হ্যান্ড, এগুলো আমরা সব দেখেই ডায়াগনোসিস করতে পারি। নিচের দিকে আরও আসো, পেটের কাছে এসে আমরা বাইরের থেকে ডায়াগনোসিস করতে পারি কি, ওমফ্যালোসিল মেজর ডায়াগনোসিস, ভাইটাল ইন্টেস্টিনাল ডাক দেখেই, ভাইটাল ইন্টেস্টিনাল ডাক ইমিডিয়েটলি পারবে না তুমি, বলো না তোমরা, তাহলে বলবা ভাইটাল ইন্টেস্টিনাল ডায়াগনোসিস করতে হলে আমলিকাল কর্ড পড়ে যেতে হয়, তারপরে আগে বলা যাবে না। তাহলে প্রথমে যেটা বলো ওমফ্যালোসিল, এটা দেখেই বোঝা যাবে ওমফ্যালোসিল। এরপরে আরও নিচের দিকে আসো, জেনিটালিয়ার দিকে আসো, জেনিটালিয়াতে আমরা ডায়াগনোসিস করতে পারি হাইপোস্পেডিয়াস, এপিস্পেডিয়াস, হ্যাঁ, তারপর হচ্ছে আনডিসেন্ডেন্ট টেস্টিস, এ দুটো না বললে, তিনটা না বললেই নয়, এটা আমরা জন্মের সাথে সাথে ডায়াগনোসিস করতে পারি। এরপর পায়ের দিকে গেলে পারে ওই একই কথা, ক্লাফ, ওই সিনডাকটাইলি, পলিডাকটাইলি, ওগুলো সবই থাকবে, কিন্তু এখানে স্পেশালি যেটা বলতে হবে ক্লাফ ফুট, এটা যেন ভুল না থাকে। আর দুই হাত পায়ের যে কোনোটাই ডেফিভেক্ট থাকতে পারে, অ্যামেলিয়া, ফোকোমেলিয়া, এগুলো হতে পারে, এগুলো আজকাল খুব রেয়ার, কিন্তু এইসব ওষুধ এখন খুব একটা ব্যবহার করা হয় না, ওষুধের জন্য হতো, ব্যবহার করা হয় না। দেখো কত ডিজিজ আমি বলে ফেললাম, এটা তোমাকে ইন জেনারেল জিজ্ঞাসা করা হতে পারে, অথবা আলাদা আলাদা করে হাতের কতকগুলো কনজেনিটাল অ্যানোমালির নাম বলো, বা জন্মের সময় ডায়াগনোসিস করা যায় সেগুলোর নাম বলো, পায়ের কতকগুলো বলো, জেনিটালিয়াল কতকগুলো বলো, হেড অ্যান্ড নেক রিজিনে কতকগুলো কনজেনিটাল ডিজিজের নাম বলো, যেটা জন্মের সাথে সাথে ডায়াগনোসিস করা যায়। আমি এই জন্য উপর থেকে নিচের দিকে বলে আসলাম, তোমরা তোমাদের সুবিধা মতো বলবা। তাহলে এইভাবে তোমাকে এই কয়টা জিনিস মনে রাখতে হবে পেডিয়াট্রিক সার্জারিতে, খুব সিম্পল, ডিটেল জানার দরকার নেই, খালি নামটা। এরপরের কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ এক্সট্রাডুরাল হেমাটোমা। এক্সট্রাডুরাল হেমাটোমা আসলে তোমরা একটু দেখে নিও, এটা স্পেশাল কিছু নাই, কোন জায়গায় হয় এইটা হয় এবং এর শেপটা কি হয় এটা একটু জানতে হয় আর কি। এক্সট্রাডুরাল হেমাটোমা ডোরামেটারের বাইরে, হ্যাঁ, সেটা ডোরামেটারের এক্সট্রাডুরাল হেমাটোমার মধ্যে এটা এই এই এক্সট্রাডুরাল হেমাটোমার ফিচারটা তো জাস্ট এমন কিছুই না, এটা ইভেন হচ্ছে একটা ইনজুরির একটা হিস্ট্রি থাকবে, আর লোকালাইজ ব্লিডিংয়ের কম্প্রেশন ইফেক্ট থাকবে, কম্প্রেশন ইফেক্ট থাকবে। প্রেজেন্টেশনটা খুব র্যাপিড হয় এবং এর রিকভারিটাও কিন্তু, সার্জিক্যাল রিকভারিটাও অত্যন্ত র্যাপিড, দ্রুত র্যাপিড। এটা যদি একটা বার হোল করে বের করে দেওয়া যায় এটা দ্রুত ভালো হয়ে যায়, খুব সিম্পল জিনিস, এবং এটা খুব এটা কিউরেবল একটা কন্ডিশন। বাট এটা যদি আমরা দেরি করি, লেট করি, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। এক্সট্রাডুরাল হেমাটোমা খুব ইফেক্টটা খুব হয়, শার্প হয়, মানে খুব দ্রুত সাডেন হয় ইফেক্টটা, আবার রিকভারিটাও খুব দ্রুত হতে পারে যদি আমরা এডুকেট চিকিৎসা করি এক্সট্রাডুরাল হেমাটোমা। এখানে ওই লুসিড ইন্টারভেলটা খুব কমন হয়। আচ্ছা, আর একটা হলো যে এক্সট্রাডুরাল ডোরামেটারের বাইরে, এখানে একটা জিনিসই যে গুরুত্বপূর্ণ সেটা হলো শেপ, তাই তো, বোনের সঙ্গে। এটা আমরা যদি একটা স্ক্যানিং না করলে তো এটা বুঝতে পারবে না তুমি, স্ক্যানিং করলে এটা দেখা যাবে যে একটা নির্দিষ্ট শেপ পাবে, এটা বোনের নিচে হয়, বোনের নিচে হয়, এবং ডোরামেটারগুলো হচ্ছে ইসের সঙ্গে বোনের নিচে হওয়ার জন্য, যে বোনের নিচে হবে সেই বোনের একটা শেপ পাবে এক্সট্রাডুরাল হেমাটোমা। এক্সট্রাডুরাল হেমাটোমাটা সেই বোনের একটা শেপ পাবে। এটা দরকার হলে আমি পরের দিন একটু বলবো, আমার এটা সুন্দর করে গুছানো নাই, হ্যাঁ, আমি আর একটু গুছাই, দরকার হলে পরের দিন আমি আর একটু ডিটেলস বলবো এটা এক্সট্রাডুরাল হেমাটোমা। কিন্তু এর ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো, সেগুলো একটা হলো এর ফিচারটা খুব সাডেন হবে, ফিচারটা খুব অ্যাগ্রেসিভ হবে, লোকালাইজিং ইফেক্ট হবে, এটা তো যেখানে প্রেশার হচ্ছে সেই জায়গায় সিমটম হবে, এবং এর সার্জিক্যাল রিকভারি খুব সাডেন হয়, খুব রিকভারি খুব খুব সুন্দর রিকভারি হয়, হ্যাঁ। এটাই জন্যই এক্সট্রাডুরাল হেমাটোমা আলাদা করে ইম্পর্ট্যান্ট। নেম সাম কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য মেল একই কথা বললাম, মেল এক্সটার্নাল জেনিটালিয়া, মেনশন দি ডিফারেন্ট টাইপস অফ হাইপোস্পেডিয়াস। এটা ওইটাই একটু
মেল এক্সটার্নাল জেনিটালিয়াতে আমি কি কি বললাম, কনজেনিটাল অ্যানোমালি কি কি হতে পারে, ইম্পর্ট্যান্ট তিনটা কিন্তু আমি বলে ফেলছি: এপিস্পেডিয়াস, হাইপোস্পেডিয়াস, আনডিসেন্ডেন্ট টেস্টিস। এর সঙ্গে আরও কিছু অ্যাবনর্মালিটি আছে, যদি এটা আলাদা একটা কোশ্চেন সেটা একটু বলে রাখি। সেটা হলো হাইপোস্পেডিয়াসের সঙ্গে কর্ডি থাকে। এর ছাড়াও কিন্তু এপিস্পেডিয়াস হাইপোস্পেডিয়াস ছাড়াও কর্ডি থাকতে পারে, কর্ডি থাকে, শুধু আইসোলেটেড কর্ডি থাকতে পারে। পেনিসটা টুইস্টেড থাকতে পারে কনজেনিটালি। তারপরে পেনিস এবং স্ক্রোটাম ফিক্স করা থাকতে পারে। নর্মালি পেনিসটা স্ক্রোটামের উপরে থাকে, অনেক সময় পেনিসটা স্ক্রোটামের নিচে বা মাঝে থাকতে পারে। এটা একটা অ্যানোমালি, সবগুলোর নাম আছে। তাহলে কি বললাম? একটা বললাম আমরা কর্ডি। হোয়াট ইজ কর্ডি, হোয়াট ইজ হাইপোস্পেডিয়াস, হোয়াট ইজ এপিস্পেডিয়াস, এই কোশ্চেনে কিন্তু এই কথাগুলো গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ টর্শন বা টুইস্টিং অফ দ্য পেনিস। পেনিস এবং স্ক্রোটাম একসঙ্গে লাগানো থাকে, তাকে আমরা বলি পেনোস্ক্রোটাল ওয়েভিং। পেনোস্ক্রোটাল ওয়েভিং, WEBING, ওয়েভিং। আর পেনিস যদি স্ক্রোটামের নিচে থাকে বা স্ক্রোটামের ভিতরে বাড়ির থাকে, তাকে আমরা বলি পেনোস্ক্রোটাল ট্রান্সপোজিশন। আচ্ছা, এবার আমরা হোয়াট ইজ এপিস্পেডিয়াস, হোয়াট ইজ হাইপোস্পেডিয়াস। এপিস্পেডিয়াস হচ্ছে কি? এপিস্পেডিয়াস হচ্ছে কনজেনিটালি অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং বা কনজেনিটালি অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং অন দ্য ডর্সাল সারফেস অফ দ্য পেনিস। কনজেনিটাল হতে হবে, অ্যাকোয়ার্ড হলে হবে না। এটা আঘাত লাগলো, একটা মুসলমানি করার পর ওই জায়গাতে একটা ফুটো হয়ে গেল, তাহলে হবে না। এপিস্পেডিয়াস হাইপোস্পেডিয়াস হতে গেলে অবশ্যই কনজেনিটাল অ্যানোমালি হতে হবে। এটাই কিন্তু ভুল হয় সবসময় তোমাদের বলতে, কনজেনিটাল কথাটা বলো না। তাহলে কনজেনিটালি অ্যাবনর্মাল ইউরেথ্রাল ওপেনিং অন দ্য বা ইউরেথ্রাল মিয়াটা যাই বলো না কেন, অন দ্য ডর্সাল সারফেস অফ দ্য পেনিস। হাইপোস্পেডিয়াস উল্টাটা, congenitally abnormal urethral opening on the ventral surface of the penis is called hypospadias. What is cordy? Cordy হচ্ছে persistent bending of the penis. এটা কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে, কর্ডি দুটোই হতে পারে। কিন্তু হাইপোস্পেডিয়াস এপিস্পেডিয়াস অলওয়েজ কনজেনিটাল। তাহলে পারসিস্টেন্ট বেন্ডিং, নর্মাল ফ্লাসিড পেনিস বেন্ডিং থাকে, ইট ইজ নট কর্ডি। কর্ডি হলো ইরেকশনের পর পেনিস যদি কার্ভ হয়ে থাকে, সেটা হলো বেন্ডিং। এই বেন্ডিংটা ভেন্ট্রাল বেন্ডিং হতে পারে, ডর্সাল বেন্ডিং হতে পারে, ল্যাটারাল বেন্ডিং হতে পারে, যে কোনো বেন্ডিং হতে পারে, সেটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হলো পারসিস্টেন্ট হতে হবে। আর টর্শন হচ্ছে বললাম টুইস্টিং অফ দ্য পেনিস, এটাও কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে, টুইস্টিং অফ দ্য পেনিস। আচ্ছা, এই সবকটাই আমি পেনিসের বললাম, একটা বললাম স্ক্রোটামের, সেটা হলো আনডিসেন্ডেন্ট টেস্টিস। এটা তো সবই মেলে বললাম, ফিমেলে কনজেনিটাল অ্যানোমালি হতে পারে না জেনিটালিয়াতে, খুব রেয়ার। ফিমেলে কনজেনিটাল জেনিটালিয়াতে অ্যানোমালিটা খুবই রেয়ার। তার মধ্যে কি হতে পারে? হতে পারে হচ্ছে একটা হচ্ছে যে অ্যাম্বিগুয়ার জেনিটালিয়া, ফিমেলে অ্যাম্বিগুয়ার জেনিটালিয়া হতে পারে। তারপরে আর কনজেনিটাল অ্যানোমালির মধ্যে হতে পারে হাইপারট্রফিক ক্লাইটোরিস হতে পারে। তারপর হচ্ছে যে বাইসেপ ভ্যাজাইনা, সেপ্টেড ভ্যাজাইনা, বাইসেপ না সেপ্টেড ভ্যাজাইনা, হ্যাঁ, কাভার্ড ভ্যাজাইনা বলাও যায়, নাও বলা যায়, কাভার্ড ভ্যাজাইনা। এই কয়েকটা হচ্ছে ফিমেল। এবার ফিমেলে ইজ রেয়ার, মেলে ইজ মোর কমন জেনিটালিয়াতে অ্যাবনর্মালিটি। এরপরে আরেকটা কোর্স মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ হাইপোস্পেডিয়াস। এইখানে একটু ঝামেলা আছে। পেডিয়াট্রিক সার্জনরা আসলে তাদের ক্লাসিফিকেশন একরকম, তোমাদের বলতে হবে আর একরকম। তোমাদের পেডিয়াট্রিক সার্জনরা এসব বারবার বলছি, পেডিয়াট্রিক সার্জনরা কেউ এটা নিয়ে জোর করবে না তোমাকে, তুমি তোমার মতো করে বলবা, তুমি কয়েকটা নাম বলে দেবা, ক্লাসিফিকেশন কিন্তু অন্যরকম। ক্লাসিফিকেশন করা হয় হাইপোস্পেডিয়াস দুই রকম, অ্যান্টেরিয়র হাইপোস্পেডিয়াস, পোস্টেরিয়র হাইপোস্পেডিয়াস। তোমাদের এসব বলার দরকার নাই, এসব তোমাদের জানার দরকার নেই। তোমরা কতগুলো টাইপ অফ হাইপোস্পেডিয়াসের নাম বলে দিবা। সেটা যদি ডিস্টাল থেকে, কারণ ডিস্টাল থেকে মোর কমনেস্ট হাইপোস্পেডিয়াস হচ্ছে ডিস্টাল হাইপোস্পেডিয়াস। ডিস্টাল থেকে যদি তুমি
প্রক্সিমালি আসো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ মিয়াটাস, অ্যাবনর্মাল মিয়াটাস, সাইট অফ অ্যাবনর্মাল মিয়াটাস অনুযায়ী হাইপোস্পেডিয়াসের নাম করা হয়। যেমন গ্ল্যান্সের যদি নর্মাল জায়গার থেকে একটু প্রক্সিমালি থাকে নিচে, তাকে আমরা বলি গ্ল্যান্ডুলার হাইপোস্পেডিয়াস বা গ্ল্যানুলার হাইপোস্পেডিয়াস, যে কোনোটা বললেই হবে, গ্ল্যান্ডুলার হাইপোস্পেডিয়াস বা গ্ল্যানুলার হাইপোস্পেডিয়াস। যদি করোনা গ্ল্যান্ডিজের ওখানে থাকে, ওই ফাড়ের মধ্যে থাকে, তাহলে আমরা বলি করোনাল হাইপোস্পেডিয়াস, করোনাল হাইপোস্পেডিয়াস। এর থেকে যদি আর একটু প্রক্সিমালি থাকে, তাহলে আমরা বলি ডিস্টাল পেনাইল হাইপোস্পেডিয়াস। আরও যদি প্রক্সিমালি থাকে, পেনিসের গোড়ার দিকে থাকে, তাহলে আমরা বলি প্রক্সিমাল পেনাইল হাইপোস্পেডিয়াস। পেনিস আর স্ক্রোটামের জাংশনে যদি থাকে, তাকে আমরা বলি পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস। যদি স্ক্রোটামের মিডিয়ান ফাড়ের মধ্যে থাকে, স্ক্রোটামের গায়ে থাকে, তাহলে আমরা বলি স্ক্রোটাল হাইপোস্পেডিয়াস। আর স্ক্রোটামের পিছনে যদি থাকে, তাহলে আমরা বলি তাকে পেরিনিয়াল হাইপোস্পেডিয়াস। তাহলে এই যে পরপর নামগুলো বলে গেলাম, গ্ল্যান্ডুলার, করোনাল, ডিস্টাল পেনাইল, আর একটা মাঝখানে মিড পেনাইল আছে, তোমাকে বলার দরকার নাই। ডিস্টাল পেনাইল, প্রক্সিমাল পেনাইল, পেনোস্ক্রোটাল, স্ক্রোটাল, আর একটা হলো পেরিনিয়াল। আরেকটা আছে রেকটামের মধ্যে ওপেন করতে পারে, এটা তোমার জানার দরকার নাই, তুমি পেরিনিয়াল পর্যন্ত বললেই হবে। তোমাকে এগুলো হচ্ছে কয়েকটা টাইপের নাম বললে, এটা কিন্তু আসলে ক্লাসিফিকেশন না, ক্লাসিফিকেশন তোমার বলার দরকার নেই, এটা বললেই হবে, আর কিছু জানার দরকার নেই। হাইপোস্পেডিয়াস। এরপরে কোশ্চেন হচ্ছে ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন অ্যান্ড রেফারাল। ওই যে বললাম, রেফারাল অফ এ পেশেন্ট হ্যাভিং হেড ইঞ্জুরি। হেড ইঞ্জুরি রুগী কখন তুমি রেফার্ড করবা? ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন হচ্ছে যে হেড ইঞ্জুরি রুগীর যদি আনকনসিয়াসনেস থাকে বা ড্রাউজিং অফ কনসিয়াসনেস থাকে, তাহলে তোমাকে ভর্তি করতে হবে হেড ইঞ্জুরি রুগী। যদি এক্সটার্নাল হিমোরেজ থাকে, তাহলে ভর্তি করতে হবে। তারপরে যদি তার এভিডেন্স অফ হেড ইঞ্জুরি, কমপ্লিকেশন অফ হেড ইঞ্জুরি যদি হয়, সেগুলো কি? তার যদি কনভালশন হয়, হাইপার পাইরেক্সিয়া হয়, হ্যাঁ, হাইপার পাইরেক্সিয়া হয়, অথবা সাইন অফ এনি নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি। হ্যাঁ, নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি তো সবসময় থাকবে। হ্যাঁ, তাহলে সেগুলো থাকলেও ভর্তি। যেমন তোমার যদি কোনো একটা হাত পা সে নাড়াতে পারছে না, হাত পা নাড়াতে পারছে না, কথা বলতে পারছে না, কনশাস বাট কথা বলতে পারছে না, হ্যাঁ, তাহলে এগুলো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকলেও তোমাকে সেগুলো ভর্তি করতে হবে। আর রেফারালের জন্য কি হচ্ছে, রেফারাল কোনগুলো করতে হবে, টার্সিয়ারি যা কোথাও রেফার করতে হবে, সেটা হচ্ছে ওই যে বললাম, আগেই দিনই বলছিলাম, গ্লাসগো কমা স্কেলে সিভিয়ার হেড ইঞ্জুরি, সিভিয়ার হেড ইঞ্জুরি স্পেশালাইজ ম্যানেজমেন্ট, এটা জেনারেল সেট আপে কিছু করা যাবে না। সিভিয়ার হেড ইঞ্জুরি প্রায় ঢাকাতে রেফার করা হয়, আমাদের এখানে নিউরোসার্জারির ওরকম ইন্ডিপেন্ডেন্ট সেট আপ নাই, রেফার করা হয়। ডেটোরিয়েটিং রুগী, রুগী যদি ডেটোরিয়েটিং হয়, যে রুগী যখন ভর্তি হয়েছিল গ্লাসগো কমা স্কেল ছিল 13, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাও রুগীকে রেফার করতে হবে। তারপরে যদি তার রুগীর এক্সট্রাডুরাল হিমোরেজ থাকে, হ্যাঁ, লোকালাইজড হিমোরেজ থাকে, যেটা সার্জিক্যাল ইন্টারভেনশন করে বের করতে হবে, যেটা ওই অ্যালাউ ট্রিটমেন্ট ইজ নট দ্য প্রিফারেবল, কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা তো সাধারণ সেট আপে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারবো, অপারেশন করতে পারবো না। সুতরাং লোকালাইজড যদি থাকে, হ্যাঁ, লোকালাইজড হিমোরেজ যদি থাকে, এটা অপারেশন করবে, সেটাও আমাকে টার্সিয়ারি হসপিটালে এটা ট্রান্সফার করতে হবে। সাইন অফ রেইজড ইন্টাক্রেনিয়াল প্রেশার যদি থাকে, এটা স্পেশালাইজড ম্যানেজমেন্ট, পেশেন্ট ইজ ভেরি থ্রেটফুল, রেইজড ইন্টাক্রেনিয়াল প্রেশার, তাহলে রুগীকে রেফার করতে হবে। তাহলে এই রুগীগুলো তোমাকে রেফার করতে হবে। সাইনের আরও অনেক ক্রাইটেরিয়া আছে, তাহলে এগুলি না বললেই নয়। তাহলে হেড ইঞ্জুরি রুগীকে কীভাবে কখন ভর্তি করতে হবে এবং কখন রেফার করতে হবে, মোটামুটি একই রকম, কাছাকাছি আর কি। আচ্ছা, নেম সাম কনজেনিটাল অ্যানামলি অ্যারাউন্ড দ্য ফেস অ্যান্ড নেক। ফেস অ্যান্ড নেক রিজিনে কতগুলো কনজেনিটাল অ্যানামলির নাম তোমাকে বলতে হবে। ফেস অ্যান্ড নেক রিজিনে কনজেনিটাল অ্যানামলির নাম, ওই আগেবার যেটা বললাম ওইগুলি একটু বেশি করে বলতে পারো। উপর থেকে যদি নিচে আসি আমরা, প্রিঅরিকুলার সাইনাস, পোস্ট অরিকুলার ডারময়েড, তারপরে এরপরে যদি আমরা আসি ক্লেফট লিপ,
ক্লেফট প্যালেট, আরও আছে, মাইক্রোস্টোমা, ম্যাক্রোস্টোমা, হ্যাঁ, মুখটা ছোট মুখটা বড়, এগুলো তো দেখেই ডায়াগনোসিস করা যায়। হ্যাঁ, যদিও এখানে বলছে নিওনেটে বলে নাই, যে কোনো বয়সের ক্ষেত্রে। টাঙ্গে আমরা অ্যাবনর্মালিটি বলতে পারি, টাঙ্গে ম্যাক্রোগ্লোসিয়া, হ্যাঁ, তারপরে ম্যান্ডিবলে হতে পারে, হাইপোপ্লেশিয়া হতে পারে, ম্যান্ডিবুলার হাইপোপ্লেশিয়া, নেক ইয়ারে অ্যাবনর্মালিটি থাকতে পারে, হ্যাঁ, অ্যাবসেন্স অফ ইয়ার থাকতে পারে, অ্যাক্সেসরি ইয়ার থাকতে পারে, হ্যাঁ, নানা রকম ডিফর্মিটিস থাকতে পারে ইয়ারে। এরপরে আমরা নেকে যদি আসি, ওই যে বললাম থাইরোগ্লোসাল সিস্ট অ্যান্ড সিস্টিক হাইগ্রোমা, ফেস অ্যান্ড নেক রিজিনে বলছে, তাহলে অনেকগুলো আমরা বলে ফেললাম এখানে। দিজ আর দ্য অ্যানামোলিজ অফ দ্য অ্যারাউন্ড দ্য ফেস অ্যান্ড নেক। হোয়াট আর দ্য আইডিয়াল টাইম অফ অপারেশন অফ আনডিসেন্ডেন্ট টেস্টিস? এটা ঘুরে ফিরে কোশ্চেন বোধ আবার আছে। তারপরে এখানে বলে যে আইডিয়াল টাইম। এটা আনডিসেন্ডেন্ট টেস্টিস আমি যখন ক্লাসে পড়িয়েছি আমি বিভিন্নভাবে বলেছি কী জন্যে এবং কখন। এটা হলো 3 মাস বয়সের পরে যত তাড়াতাড়ি অপারেশন করা যায় তত ভালো, যত তাড়াতাড়ি অপারেশন করে তত রেজাল্ট ভালো। 3 মাস পর্যন্ত আমরা অপারেশন করি না, 3 মাস পর্যন্ত আমরা ধরে নেই এটা ডিসেন্ড করতে পারে। 3 মাসের পরে টেস্টিস কখনো সূর্য পশ্চিম দিকে উঠলেও এটা আর ডিসেন্ড করবে না। তাহলে ইউজুয়ালি আমরা বলি 6 মাস থেকে 1 বছরের মধ্যে, আমরা বলি পেডিয়াট্রিক সার্জনরা। কিন্তু তোমাদের বইতে বেলি ল্যাবে কিন্তু, তোমার বেলি ল্যাব তোমাদেরই বই না, সবারই বই, তবে বেলি ল্যাব আমরা ফলো করি বেশি। পৃথিবীর অনেক দেশেই আন্ডার গ্রাজুয়েটে বেলি ল্যাব ফলো করে না, কিন্তু আমরা বাংলাদেশে বেলি ল্যাবটাকে একটু বেশি গুরুত্ব দেই। যাই হোক, ট্র্যাডিশনালি কোনো অসুবিধা নাই। বেলি ল্যাবে কিন্তু এটা রিকমেন্ডেড আছে 2 বছরের আগে। এটা আগে আরও বেশি ছিল, এখন কিন্তু বেলি ল্যাবের একজন এডিটর পেডিয়াট্রিক সার্জন থাকে, সেই জন্য ওখানে 2 বছর পর্যন্ত। 2 বছর টু লেট, আমরা চাই আরও আগে কারেকশন করতে, মানে 1 বছর পরের থেকেই এটা ডিজেনারেশন হতে থাকে, হ্যাঁ, জার্ম সেলগুলো ডিজেনারেশন হতে থাকে। তাহলে 2 বছরের আগে বললেও তোমাদের হবে, অসুবিধা নাই। আর পেডিয়াট্রিক সার্জনটা বলে 2 বছর হলে একটু আটকে উঠবে, তো তাহলে অসুবিধা নাই। যেহেতু তোমাদের বইতে আছে তোমরা বলতে পারবা, রেফারেন্স দিয়ে বলতে পারবা যে হ্যাঁ স্যার 2 বছর, 2 বছরের আগে এটা কারেকশন করতে হবে আনডিসেন্ডেন্ট টেস্টিস। এইটুকুনি উত্তর, এর বেশি কিছু নাই। এই যে লাস্ট যে কোশ্চেনটা আছে, এটা সম্বন্ধে তোমাদের কাছে একটু নতুন কিনা আমি জানি না, বাট এই কোশ্চেনটা সার্জিক্যাল লাইনে যেই ক্যারিয়ার করতে চাও, বারবার আমার সার্জিক্যাল ক্যারিয়ারে বোধহয় এই কোশ্চেনটা বিভিন্ন সময় পরীক্ষাতে আমার অন্তত 5 বার বিভিন্ন পরীক্ষায় আমাকে লিখতে হয়েছে, কখনো শর্ট নোট, কখনো ডিটেল সম্বন্ধে। ব্রেন ডেথ খুব ইম্পর্ট্যান্ট কথা, ব্রেন ডেথ। আমরা যেমন ওই যে চোখে দেখে, দূর থেকে দেখে, কানে শুনেই বলে দেই যে ও রুগী মারা গেছে, এটা কিন্তু নিয়ম না। ব্রেন ডেথ কথাটা হচ্ছে, দিস ইজ দ্য লিগাল ডেফিনেশন অফ ডেথ, দিস ইজ দ্য লিগাল ডেফিনেশন অফ ডেথ। ডেথকেই তোমার ব্রেন ডেথ বলে এক্সপ্লেন করা হয়েছে। সুতরাং ডেথ একটা রুগীকে বলতে হলে তার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট এক্সামিনেশন আছে, নির্দিষ্ট প্রোটোকল আছে। এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল, এটা বিভিন্ন দেশের, আমরা ইউকে গাইডলাইন ফলো করি। সুতরাং এখানে সব কিছু ফিক্স, নিজের মন গড়া করে করে বলা যাবে না। আমার মনে হলো শ্বাস নিচ্ছে না, মরে গেছে, আবার রুগী 3 ঘন্টা পরে জেগে উঠে বললো ডাক্তার সাহেব কই। হ্যাঁ, কেউ কেউ ওনাদের কবরের থেকে রুগী মাটি চাপা দেওয়ার পরে কবরের থেকে রুগী চিল্লাচ্ছে। হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু হয় না, তা না, হয় হচ্ছে যে আমরা এই প্রোটোকল ফলো করি না, এই জন্যে ব্রেন ডেথ। ফার্স্ট কথা হচ্ছে দিস ইজ, এটা কিন্তু সবাই একটু চোখ বুলাবো, একবার পড়লে, আমি বলার পর একবার পড়লে ভুল হবে না। সুন্দর করে বই বেলি ল্যাবে নতুন এডিশনটা আমি দেখি নাই, পুরনো এডিশনে 3 জায়গায় লেখা আছে ব্রেন ডেথ সম্বন্ধে, 3 জায়গায় লেখা আছে। হ্যাঁ, হেড ইঞ্জুরির মধ্যে লেখা আছে, অর্গান ট্রান্সপ্লান্টেশনের মধ্যে লেখা আছে, আরেক জায়গা আছে, 3 জায়গায় লেখা আছে হেড ইঞ্জুরি ব্রেন ডেথ সম্বন্ধে। যাই হোক, তাহলে হোয়াট ইজ ব্রেন ডেথ? হোয়াট ইজ ব্রেন ডেথ? প্রথমে হলো ব্রেন ডেথ কি, এই ডেফিনেশনটা। এটা irreversible damage of the brainstem। হ্যাঁ, কোনো বইতে এখন হোল ব্রেন বলা হচ্ছে। ইরিভার্সিবল ড্যামেজ অফ দ্য, মেনলি হচ্ছে ব্রেনের যে ভাইটাল সেন্টারগুলো থাকে হচ্ছে ব্রেন স্টেমে, ভাইটাল সেন্টারগুলো। এটা এখন কিন্তু নেটে বা কোনো বইতে হোল ব্রেন, অসুবিধা নাই, জিনিসটা বুঝতে হবে। জিনিসটা কি?
irreversible damage of the brainstem, where spontaneous respiration is spontaneous cardiac and respiratory function is not possible. ইরিভার্সিবল ড্যামেজ হতে হবে ব্রেন স্টেমে, ব্রেনে বা ব্রেন স্টেমে যে ড্যামেজে স্পন্টেনিয়াস কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইজ নট পসিবল। কার্ডিও রেসপিরেটরি ফাংশন কোনোভাবেই সম্ভব না, সেখানে ফাংশনটা চলছে স্পন্টেনিয়াসলি না, সেটা মেকানিক্যালি বা আর্টিফিশিয়ালি আমরা মেনটেন করছি। তাহলে এটা কিসে হয় কিসে হয় না সেটা আগে যাতে কিসে হয়, এটা ইউজুয়ালি হয় হচ্ছে মেজর হেড ইঞ্জুরি অ্যান্ড সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এই ঘটনা ইভেন্টটা হয় 1 নাম্বার। এটাকে আলাদা, এই ডেথটাকে কেন আলাদা করা হচ্ছে সেটা আমি পরে আসবো। এইটা বলার আগে তোমাকে নিশ্চিত হতে হবে দুটো জিনিস। সেটা হলো, একটা হলো যে এই যে সে রেসপিরেশন নিচ্ছে না, এইটা কোনো ইনডিউসড ব্যাপার কিনা বা কোনো ইসের জন্য হচ্ছে কিনা, কতগুলো ফ্যাক্টরের জন্য হচ্ছে কিনা সেটা তোমাকে এক্সক্লুড করতে হবে। সেটা কি? হাইপোটেনশন, হাইপোথার্মিয়া, মেটাবলিক ডিস্টারবেন্স অ্যান্ড ড্রাগ ইনটক্সিকেশন। এই 4টা কন্ডিশনের জন্য হিস্ট্রি নিতে হবে। এই 4টা কন্ডিশনের যদি হয় তাহলে ব্রেন ডেথ বলা যাবে না। এই 4টা কন্ডিশনকে তোমাকে কারেকশন করতে হবে। হাইপোটেনশন, হাইপোথার্মিয়া, মেটাবলিক ডিস্টারবেন্স অ্যান্ড ড্রাগ ইনটক্সিকেশন। ব্রেনের ডিপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়েছে কিনা, এটা একটা। আর একটা হলো সেই স্পন্টেনিয়াস রেসপিরেশন নেওয়ার ক্ষমতা তার আছে কিনা, এই দুটো এনশিওর করতে হবে। তাহলে ব্রেন ডেথ বলতে গেলে, এখন ব্রেন ডেথ জিনিসটা কি? ব্রেন একটা অদ্ভুত অর্গান যেটা হলো ভেরি সেন্সিটিভ টু ব্লাড সাপ্লাই, অক্সিজেনেশন। এবং বডিতে যেটা হয়, ব্রেনের অক্সিজেনেশন চলে যাওয়ার পরও আদার ভাইটাল অর্গানের পারফিউশন কিছু সময় চলতে পারে ইন আর্টিফিশিয়াল রেসপিরেশনের জন্য বা ভেন্টিলেশনের জন্য। মানে আর্টিফিশিয়ালি যদি আমরা মেনটেন করি, ব্রেনের ফাংশন নষ্ট হয়ে যাওয়ার পরও ভাইটাল অর্গান এর ফাংশনগুলো কন্টিনিউ করতে পারে। এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য ব্রেন ডেথ কনসেপ্টটা এসছে। মানে ব্রেন যখন অলরেডি ডেথ, তখন আদার ভাইটাল অর্গান ইজ স্টিল অ্যালাইভ। সুতরাং এই ব্রেন ডেথ কনসেপ্টটা এসছে ফর অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? কিন্তু এমন যদি হতো ব্রেন ডেথের আগেই ভাইটাল অর্গান মারা যেত, তাহলে কিন্তু আমরা আর এই অর্গান ট্রান্সপ্লান্ট নিয়ে চিন্তা করতে পারতাম না। তাহলে অর্গান ট্রান্সপ্লান্টের কনসেপ্টটা হচ্ছে ব্রেন ইজ স্টিল ডেড বাট ভাইটাল অর্গান ইজ স্টিল ফাংশনিং। সেক্ষেত্রে এই অর্গানগুলোকে আমরা ট্রান্সপ্লান্টের কাজে ব্যবহার করতে পারি। সেই কনসেপ্টের জন্যই ব্রেন ডেথ কনসেপ্টটা এসছে। এখন ব্রেন ডেথ আমরা কখন বলবো? ব্রেন ডেথ বলার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। কখন বলবো, কে বলবে, সব কিছুর গাইডলাইন আছে, ইচ্ছে মতো বললে হবে না। কখন বলবো, আমাদের 3টা জিনিস দেখতে হবে। একটা হলো তার অ্যাবসেন্স অফ ব্রেন স্টেম নার্ভ রিফ্লেক্স। স্পাইনাল নার্ভের রিফ্লেক্স দেখে লাভ নাই। ব্রেন ডেথ হয়ে যাওয়ার পরও স্পাইনাল রিফ্লেক্স চলতে পারে, কারণ স্পাইনাল রিফ্লেক্সের নির্দিষ্ট টার্গেট আছে, এক্সাজারেটিভ রিফ্লেক্স থাকতে পারে, ওটা দেখলে হবে না। ব্রেন স্টেমের থেকে যেসব নার্ভগুলো আছে তার যেসব রিফ্লেক্স, সেইগুলো দেখতে হবে। অ্যাবসেন্স অফ ব্রেন স্টেম নার্ভ রিফ্লেক্স, অ্যাবসেন্স অফ মোটর রেসপন্স বাই ব্রেন স্টেম নার্ভ। ব্রেন স্টেম নার্ভে দিয়ে যে মোটর রেসপন্স হয় সেটা আছে কিনা সেটা দেখতে হবে। আর তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন। এই 3টা ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে, তাহলেই তুমি এটা বলতে পারবা যে এটা ব্রেন স্টেম ডেথ। সেগুলো কি কি? প্রথমে হলো অ্যাবসেন্স অফ ব্রেন স্টেম ক্রেনিয়াল নার্ভ রিফ্লেক্স। ব্রেন স্টেম ক্রেনিয়ালের কি কি নার্ভ রিফ্লেক্স আছে আমরা দেখি। পিউপিলারি রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স, কাপ রিফ্লেক্স, অকুলো ভেস্টিবুলার রিফ্লেক্স।
কিন্তু কেউ পড়াবে না কোনোদিন, আর কোনোদিন শুনতে পারবে না, আমি বলে যাচ্ছি, এটা কাজে লাগবে জীবনে। কোনটা কি তোমরা সব জানো। পিউপিলারি রিফ্লেক্স হচ্ছে আমরা লাইট দিয়ে দেখি, পিউপিল লাইটের সঙ্গে কনস্ট্রিক্ট করে কিনা, ডাইলেট করে কিনা, মুভ করে কিনা, অনেকগুলো আছে। তাহলে একবারেই এগুলো সব পিউপিলারি রিফ্লেক্স। দিস ইজ কন্ট্রোল বাই ব্রেন স্টেম নার্ভ, অকুলোমোটর নার্ভ। কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিয়াতে যদি আমরা টাচ করি ব্লিঙ্কিং হয়, কর্নিয়াতে যদি আমরা কটন দিয়ে টাচ করি ব্লিঙ্কিং হবে, দিস ইজ কর্নিয়াল রিফ্লেক্স। ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স বা ঘ্যাগ রিফ্লেক্স, পোস্টেরিয়র অন থার্ড অফ দ্য টাঙ্গে যদি তুমি টাচ করো তাহলে ঘ্যাগ আসবে, দিস ইজ ঘ্যাগ ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স। ট্রাকিয়াল রিফ্লেক্স কি, যদি তুমি সাকশন টিউব দিয়ে সাকশন দিতে চাও, সাকশন টিউব দিয়ে সাকশন দিতে চাও তাহলে কাশি দেবে রুগী, দিস ইজ কাফ রিফ্লেক্স। অকুলো ভেস্টিবুলার রিফ্লেক্স কি, কানে যদি তুমি ঠান্ডা পানি ইরিগেট করো কানের মধ্যে তাহলে তোমার নিস্টিগমাস হবে, হ্যাঁ, চোখের অ্যাবনর্মাল মুভমেন্ট হবে আই বলের, তাহলে বলে অকুলো ভেস্টিবুলার রিফ্লেক্স। তাহলে এগুলো তোমাদের মোটামুটি নাম জানার কথা, আমি খালি এইগুলো যদি অ্যাবসেন্স হয় তাহলে এর যে কোনোটা, সবগুলো হতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো কম্বিনেশন এক বা একাধিক, তাহলে অ্যাবসেন্স অফ ক্রেনিয়াল নার্ভ রিফ্লেক্স, পারলে সবগুলো ইভালুয়েট করতে হবে। এর পড়তে হবে অ্যাবসেন্স অফ মোটর রেসপন্স টু পেনফুল স্টিমুলাই ফর ব্রেন স্টেম নার্ভ। স্পাইনাল নার্ভদের এরিয়াতে এক্সামিন করলে হবে না, ব্রেন স্টেম নার্ভ, তার মানে আছে ফেস অ্যান্ড হেড রিজনে পেন স্টিমুলাই দিলে, হেড অ্যান্ড ফেস রিজে পেন স্টিমুলাই দিলে যদি শুধু রেসপন্স করে, মোটর রেসপন্স করে, হ্যাঁ, শুধু বুঝতে পারে, তাহলে সেটাকে বুঝতে হবে আমাদের রেসপন্স টু দ্য মোটর রেসপন্স, এটা আছে কিনা। তাহলে আমরা একটা ক্রেনিয়াল নার্ভ রিফ্লেক্স দেখলাম, একটা মোটর রেসপন্স দেখলাম ইন রিলেশন টু দ্য ফেস অ্যান্ড নেক রিজন। এরপরে যেটা আছে অ্যাবসেন্স অফ স্পন্টেনিয়াস রেসপিরেশন, এটা আমরা কিভাবে টেস্ট করব, এটা টেস্ট করারও ক্রাইটেরিয়া আছে। টেস্ট করা হলো যে রুগী তো ভেন্টিলেটরে আছে, তুমি হট করে ভেন্টিলেটর খুলে দিবা, রুগী মারা যদি বাঁচার আশাও থাকলো মরে গেল, তা হবে না। এর ক্রাইটেরিয়া আছে, কি ক্রাইটেরিয়া, রুগীকে ভেন্টিলেটর খুলে দেওয়ার আগে 5 মিনিট 100% অক্সিজেন দিয়ে তাকে অক্সিজেনেট করতে হবে, ভেন্টিলেট করতে হবে, 100% অক্সিজেন দিয়ে ভেন্টিলেট করতে হবে 5 মিনিট। তারপরে 10 মিনিটের জন্যই খুলে দিতে হবে, দিয়ে দেখতে হবে যে তার কার্বন ডাইঅক্সাইড এলিভেট করার জন্য রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেশন হয় কিনা, স্পন্টেনিয়াস রেসপিরেশন নেয় কিনা। তাহলে 5 মিনিট 100% অক্সিজেন দিতে হবে, 10 মিনিটের জন্য ভেন্টিলেটর খুলে দিতে হবে। কিন্তু এই সময় তাকে নাজাল অক্সিজেন সাপ্লাই দিতে হবে, অক্সিজেন বন্ধ করে রাখা যাবে না, এমনি নাকের মধ্যে অক্সিজেন টিউব দিয়ে রাখতে হবে, কিন্তু ভেন্টিলেটর খুলে দিতে হবে। সে যদি 10 মিনিট রেসপিরেশন না নেয় তখন আমরা বলবো যে স্পন্টেনিয়াস রেসপিরেশন ইজ নট পসিবল। তাহলে আমি বুঝাতে পারলাম, এই সব কয়টা ক্রাইটেরিয়া তোমাকে দেখার পর ডিসিশন নিতে হবে, হি ইজ ব্রেন ডেথ অর নট, হি অর শি ইজ ব্রেন ডেথ অর নট। এটা দেখবে কে, দেখবে একজন ইন্টার্নি, তুমি ইন্টার্ন করছো, তোমার কোনো লাইসেন্স নাই, পার্মানেন্ট লাইসেন্স নাই, তুমি টেম্পোরারি লাইসেন্স রেজিস্ট্রেশন নিয়ে করছো, তোমার নিয়ম হলো তুমি গাইডলাইন অফ আদার সিনিয়রের গাইডলাইনে সব কিছু করার জন্য রেসপন্সিবল। তুমি যদি কোনো ফল্ট করো ইন্টার্নকালীন, তুমি একা দায়ী না, তোমার জন্য ওই সময় যে সিনিয়র তোমার সাথে ছিল, ডিউটিতে ছিল, হি অর শি ইজ অলসো রেসপন্সিবল। এটা হচ্ছে মেডিকেল লিগাল ল, তুমি একা রেসপন্সিবল না, তোমার তো একা কোনো কাজ করার কথা না, হ্যাঁ, তোমাকে অবশ্যই কারো সুপারভিশনে কাজ করতে হবে, তুমি তো শিখছো, শিক্ষানবিশ। আচ্ছা, তাহলে এখানে দেখবে কে, তারও গাইডলাইন আছে। অ্যাটলিস্ট 2 জন ডাক্তার দেখতে হবে এবং 2টো সেশনে দেখতে হবে আলাদা আলাদা ডাক্তারের, একজন ডাক্তার 2বার দেখলে হবে না। 2 জন ডাক্তার যে দেখবে, একবারে 2 জন ডাক্তার দেখবে, এর মধ্যে একজন হতে হবে কনসালট্যান্ট, মিনিমাম একজন হতে হবে কনসালট্যান্ট, 2 জন কনসালট্যান্ট হলে অসুবিধা নেই। এবং এদের লাইসেন্স, কারুর লাইসেন্সই 2 বছরের কমে হলে হবে না, মিনিমাম 2 বছরের বেশি হতে হবে লাইসেন্স। আর এই যে এক গ্রুপ দেখলো এবং কিছু সময় গ্যাপ দিয়ে ঠিক একই স্টেপ ফলো করে আরেকটা গ্রুপ দেখবে, ওই সাথে সাথে 2টো গ্রুপ 2 মিনিটের মধ্যে দেখে ফেললো, তাহলে হবে না, আবার তাকে রিঅক্সিজেনেট করতে হবে, ভেন্টিলেট করতে হবে, আবার সব ছেড়ে দিয়ে আবার আরেকটা গ্রুপ দেখবে, সেই গ্রুপেও একই কথা, 2 জন ডাক্তার থাকবে, একজন থাকবে কনসালট্যান্ট,
এবং দুইজনের কারোরই রেজিস্ট্রেশন 2 বছরের কম হলে হবে না। এবং এই যে চারজন দেখলো, এই চারজনের কেউই ওই ট্রান্সপ্লান্টেশন টিমের সাথে জড়িত থাকতে পারবে না। এই চারজনের কেউ ট্রান্সপ্লান্টেশন টিমের সঙ্গে জড়িত থাকতে পারবে না। দিস ইজ দ্য গাইডলাইন, ইউকে গাইডলাইন। যে কোনো বইতে একটু দেখে নিও, ইন্টারনেটেও দেখতে পারো, কোনো অসুবিধা নাই, ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ ব্রেন ডেথ। আমি এটা একটু স্পেশালি বলতে চেয়েছিলাম। ব্রেন ডেথের ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হচ্ছে খুব সিম্পল। এটার ব্রেন ডেথের একটাই ইম্পর্টেন্স, সেটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশন। ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন। সময় মতো ডিক্লেয়ার দেওয়া। এই যে আচ্ছা বললাম দুই গ্রুপের ডাক্তার 2বার এক্সামিন করবে, বা এক গ্রুপের ডাক্তারও করতে পারে, একটু গ্যাপ দিয়ে করতে পারে। এই গ্যাপটা কত হবে? এই গ্যাপটা আবার বেশি হলে হবে না। এমন যদি হয় যে আমি 2 দিন পরে দেখলাম, 2 দিন পরে দেখে সন্দেহ হলো, 2 দিন পরে আমি ডিক্লেয়ার, তখন 2 দিন পরে হয়তো অর্গানগুলো ডিসফাংশন হয়ে যেতে পারে। সেটা নিয়ে একটা মিনিমাম, যখন ওই উদ্দেশ্যটা আমাদের অর্গান ট্রান্সপ্লান্ট করা একটা বিকল্প, সবসময় যে করতে হবে তা না, কিন্তু প্রিন্সিপালটা এই জন্যে একটা ক্যাজুয়াল টাইমের পরে, হ্যাঁ ওই টাইমটা ফিক্স করে বইতে লেখা নেই, কিন্তু বলছে যে রিঅক্সিজেনেশন করে তারপরে আবার করতে হবে, সাথে সাথে করা যাবে না। এবং সেটা বেশি দেরি করা যাবে না, যাতে ভাইটাল অর্গানের ফাংশনগুলো বা ট্রান্সপ্লান্টেশনের অ্যাকসেপ্টেবিলিটি কমে যায়, এটা যেন না হয়। ট্রান্সপ্লান্টেশনের অ্যাকসেপ্টেবিলিটি যেন কমে না যায়। এই তাহলে এইগুলো আমাদের ছিল আজকের ডিসকাশন। আচ্ছা, আর একটা কিছু কথা বলে নিই। তোমরা যারা আছো, অনলাইনে আছো, তোমরা চাইলে মোজাম্মেল স্যারের সাথে একটু কথা বলতে পারো। আমি তো তোমাদের কোশ্চেনগুলোকে নিয়ে একটু আলোচনা করা একটু ইম্পর্ট্যান্ট মনে করছি, এই জন্যে যে এই কোশ্চেনগুলো দিয়ে পরীক্ষা শুরু হয়, এবং এই কোশ্চেনগুলো কিভাবে উত্তর করতে হয়, তোমরা কোশ্চেন তোমাদের সবার কাছেই মোটামুটি আছে। মানে এটা তো আজ 20 বছর ধরে একই কোশ্চেনই চলছে, আছে মোটামুটি, কিন্তু উত্তরগুলো তোমাদের কাছে খুব অর্গানাইজ ফর্মে নাই। তোমরা অধিকাংশ সময় গাইডের উত্তর বলতে চাও, এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। গাইডে অনেক অপ্রয়োজনীয় কথা লেখা আছে, হ্যাঁ, বা কি সিকোয়েন্সে বলতে হবে সেটা বলা নাই। হ্যাঁ, এইগুলো একটু সমস্যা তৈরি করে। সমস্যাটা তখনই হয় যখনই আমরা এই কনফিউজিং উত্তর তোমরা দাও, বা এরকম আনএক্সপেক্টেড উত্তর দাও, তখন আমরা জানতে চাই এটা কোথায় পেয়েছো। তখন তোমরা পড়ো বিপদে, কারণ গাইডের তো তোমরা রেফারেন্স দিতে পারো না। আমরা জানি তখন তোমার উত্তরটা হয়ে যায় তুমি কোনো ক্লাস করো নাই, তখন তোমার উত্তরগুলো কিন্তু খুব সীমিত হয়ে যাবে, তুমি বলতে পারবো না তুমি অমুকের ক্লাস করো নাই, বা সেই স্যার জিজ্ঞাসা করলো, আমি জিজ্ঞাসা করলাম, অর্থাৎ তোমাকে কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলতে বলছিলাম এইভাবে, বলো নাই কি তুমি আমার ক্লাস করো নাই, নাকি আমার ক্লাসকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো নাই, তখন তুমি কি উত্তর দেবা? এগুলো কিন্তু খুব বিপজ্জনক উত্তর এগুলো। হ্যাঁ, কারণ তোমাকে এটা খুব বিব্রতকর অবস্থায় পড়তে হবে। কারণ আমি যেটাকে বারণ করছি, যেটা বলবা না, সেটা যদি তুমি আমার সামনে বলো, তাহলে উত্তর হলো দুটো। একটা হলো তুমি আমার কথা শুনো না বা মানো না, আমি কেন, যে কোনো টিচারের জন্য সেটা, অথবা তুমি আমার ক্লাস করো নাই। এই ছাড়া কোনো উত্তর নেই, এর বাইরে তোমার কোনো উত্তর নেই। তুমি কি উত্তর দেবা? তোমাকে আমরা বলে দিলাম যে তুমি ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস বলবা, কনজেনিটাল বলবা না। তুমি যদি ওই কনজেনিটালই বলো, তাহলে কিন্তু তুমি আমার সামনে কিন্তু তোমার ঝামেলা হয়ে যাবে। বললাম তুমি কি আমার কোনো ক্লাস কোনো দিন করো নাই, তখন তুমি কি উত্তর বলে ক্লাস কর, তাহলে এটা বললে কেন, কিন্তু তোমার বারণ করছি বলতে, এটা কেন বললে? এরকম সিচুয়েশন কিন্তু কখনো কখনো পড়তে হয়। এই জন্যে বিভিন্ন টিচারের ক্লাস করা জরুরি। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমার হয়তো আর একটা ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে, মানে আমার যে সাবজেক্ট কোশ্চেনগুলো আছে সেগুলো হয়তো শেষ হয়ে যাবে। এখন আমার কোনো অসুবিধা নাই, তোমরা মোজাম্মেল স্যারের সাথে একটু কথা বলো যে অন্য টিচাররা তোমাদের ক্লাস নিতে চায় কিনা। যেমন আমি যতদূর জানি তোমাদের ইউরোলজি টোটালি পড়া হয় নাই। ইউরোলজি কিন্তু একজন ইউরোলজিস্ট আসে পরীক্ষায়, যদিও উনি খুব ভালো এক্সামিনার, উনি ইউরোলজি জিজ্ঞাসা করে না তেমনও। ওই যে রুহুল কুদ্দুস সাহেব সাতক্ষীরার থেকে নিয়মিত আসে, না আসলেও ইউরোলজি যদি একটা বোর্ডে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, ইউরোলজি একটা বক্স আছে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। কারণ ইউরোলজির কোশ্চেন তোমাকে হয়তো পড়ানো হয় নাই, নিউরোসার্জারি তোমাদের পড়ানো হয় নাই, কারণ এখন কিন্তু এই সব সাবজেক্টের টিচার আছে, জুনিয়র সিনিয়র মিলায় আছে। নিউরোসার্জারিরও একজন আছে, ইউরোলজির তো অনেক টিচার আছে। আর এখন ক্লাস নিতে চাইলে কেউ ইচ্ছে করলে তার ঢাকায় থাকুক আর যেখানেই থাকুক, তাকে আসার দরকার নাই, সেখানে বসেই নিতে পারে। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। একেবারে সেই সাবজেক্টের টাচ না থাকলে একটু অসুবিধা। আমি কিন্তু আমার মতো করে বললাম মিনিমাম পাস করার ক্রাইটেরিয়ার জন্যে, সেগুলো স্যারের সাথে একটু আলোচনা করতে পারো। অনেকগুলো সাবজেক্ট তোমাদের আলোচনা হয় নাই, পড়ানো হয় নাই। হ্যাঁ,
কারণ সেটা স্যারের সাথে একটু আলোচনা করে নিতে পারো। আর একটা হলো, আমাকে যদি আর কোনো সাবজেক্ট আলোচনা করার প্রয়োজন হয় তোমরা মনে করো, বা স্যার যদি বলে, আমি আলোচনা করব, আমার কোনো অসুবিধা নেই। আমার এক নাগারে পরীক্ষার পর্যন্ত ক্লাস নিতে আমার কোনো অসুবিধা নেই। সেটা তোমরা তোমাদের সুবিধার জন্য একটু আলোচনা করে নিও, হ্যাঁ, মোজাম্মেল স্যারের সাথে, যে মনিটর আছে সে, যে আমি এইভাবে বলছি। আর যদি স্যার বলে যে না ওই সাবজেক্টও কন্টিনিউ করুক, হ্যাঁ, আমি করব, আমার কোনো অসুবিধা নেই। যে কোনো সাবজেক্ট আমাকে বললে আমি প্রস্তুতি নিয়ে আমি করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। আমি তো সব সাবজেক্টই তোমাদের আলোচনা করলাম, মোটামুটি সব সাবজেক্টই। আমার মনে হয় আর একটা ক্লাস করলে পারে আমি যেটা বলতে চাই সেগুলো শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা এটা মুজাম্মেল স্যারের সাথে একটু আলোচনা করে নিও। ইউরোলজি তোমরা টোটালি নন টাস্ট অবস্থা আছো, আমি যতদূর জানি। ঠিক আছে, আজকে কোনো কোশ্চেন আছে কারুর? ব্রেন ডেপটা একটু বই খুলে দেখো। হেমাটোমা আমি আগামী দিন আর একটু করে যদি করে বলবো, তো আর ইয়ে করে বলবো। ট্রান্সপ্লান্টেশন টিমের সাথে জড়িত থাকতে পারবে না, এটা ভেরি গুড, ভালো কথা বলে। এই যে যারা ডেথ ডিক্লারেশন দিবে, ব্রেন ডেথ ডিক্লারেশন দেবে, এরা যদি ট্রান্সপ্লান্টেশন টিমের সাথে জড়িত থাকে, তাহলে মনে করো এরা কোনো দুর্নীতির আশ্রয় নিতে পারে। এরা ব্রেন ডেথ হয় নাই, তাকেও যদি কেউ সেই ইচ্ছাকৃতভাবে বলে না ব্রেন ডেথ হয়ে গেছে, সেই কনফিউশনটা বা এই মেডিকো লিগ্যাল কনফ্লিক্টটা দূর করার জন্য এরা কেউ ট্রান্সপ্লান্টেশন টিমের সাথে জড়িত থাকতে পারবে না। খুব ক্লিন কথা এটা, হ্যাঁ, ফর ট্রান্সপারেন্সি, আর কিছু না। আচ্ছা, পরে আমি একদিন বলবো, এটা আলোচনা করবো। তো এক্সরে ফাইন্ডিং ইম্পর্টেন্ট না, আমি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট বলতে চেয়েছি। এক্সট্রাডুরালের অনেক কথাগুলো ইম্পর্টেন্ট কথা আছে। বার হোল অপারেশন, এটা তোমাদের বার হোল মানে কি? বার হোল মানে একটা ফুটো করে, ওই কচু গাছ লাগায় যেমন বা গাছ লাগায় যেমন ফুটো করে কোনো জিনিস ছিদ্র করে ভিতরে ঢোকা। আমরা ব্রেনের সারফে, আমরা যখন ব্রেনের বাইরে এবং ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে কোনো লিশন হয়, তখন ব্রেন তো এরকম না, পেটের মতো না যে আমরা পুরো পেট কেটে খুলে নিয়ে দেখলাম, ওরকম না। ব্রেনের বাইরে একটা শক্ত বোন আছে, এই বোনটাকে যেভাবে ছিদ্র করে ভিতরে ঢুকতে হয়, ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে ঢুকতে হয়, এটাকেই বলে বার হোল। ছোট্ট একটা ছিদ্র করে আমরা ওই ব্লাডটাকে টেনে বের করে নিয়ে আসি, সাকাত দিয়ে টেনে বের করে নিয়ে আসি, আর কিচ্ছু করি না। ওখানে রক্তটা লোকালাইজ জমে আছে, ওখানে ছিদ্র করে, বোনের মধ্যে একটা ছিদ্র করে মাসেল স্কিন সাবকিউটানাস টিস্যুকে রিট্রাক্ট করা হয়, করে ওখানে বোনটাকে কেটে ছোট্ট করে একটা ছিদ্র করে ওখান থেকে সাকশন করে নেওয়া হয়। বার, ওই যে টান বার হোল, ওটা নির্দিষ্ট একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে বোনটাকে কাটা হয়, হ্যাঁ, সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে কেটে একটা ছিদ্র করে হোল করে এটাকে বলে বার হোল অপারেশন। এটা হলো মিনিমাল একটা সার্জিক্যাল ইন্টারভেনশন। এতে ব্রেনের গায়ে কোনো টাচ লাগে না, ইনফ্যাক্ট ব্রেনে কোনো ইনজুরি হয় না, ব্রেনের বাইরে বার হোল। এটা হলো এক্সট্রাডুরাল হেমাটোমাতে বা সাবডুরাল হেমাটোমাতে এগুলো করা হয়, এই অপারেশন করা হয়। আর ব্রেনের ভিতরে যদি অপারেশন হয়, হেমোরেজ হয়, সেটা অন্য। ব্রেনের ভিতরে হেমোরেজে খুব একটা অপারেশন করা হয় না, রেজাল্ট ভালো না, আমাদের দেশে করা হয় না। ইন্ট্রাক্রেনিয়া সেরিব্রাল হেমোরেজে খুব একটা অপারেশন করা হয় না। বার হোল, ঠিক আছে।